জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভিডিও শুরু হচ্ছে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জন্য, যেটা 2026 যারা তোমরা পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা আলোচনা করব আমাদের এই এসপিটি সমাধান চ্যানেলে। এবং সেই বইটা হচ্ছে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। বইটা হাতে পাওয়ার পর আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করা, এবং সমস্ত অর্থাৎ স্কুলগুলো যেগুলো আছে, স্কুল বা মডেল সেট যাই বলা হোক না কেন, প্রত্যেকটা পেপারের জন্য তোমাদের ভিডিও আসতে থাকবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলে এবং আমাদেরকে বারবার কমেন্ট করেছিলে যে স্যার ক্লাস 11 এর জন্য ভিডিও আনুন। চলো, আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এরপর তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। প্রথম কোশ্চেনটা বলেছে, দেখো, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করো। তো কোনো একটা উপগ্রহ এই একটা উপবৃত্তাকার কক্ষপথে ধরো পরিভ্রমণ করছে। এইখানে একটা ফোকাস বিন্দু আর এই একটা ফোকাস বিন্দু, ঠিক আছে। এই ফোকাস বিন্দুতে বা এই ফোকাস বিন্দুতে যে কোনো এক জায়গায় সূর্যকে রেখে যে কোনো গ্রহ তার নিজের আহ্নিক গতির মতো করে এবং বার্ষিক গতি সম্পন্ন করে, ঠিক আছে। এই যে এই দৈর্ঘ্যটা অর্থাৎ এ বি, এটাকে বলা হয় পরাক্ষ। এ বিটা হচ্ছে পরাক্ষ, ওকে। আর এই সিডি, সি থেকে ডি, এই সিডিটা হচ্ছে উপাক্ষ, ঠিক আছে। আর ও এ, ও এ সমান ও বি সমান ধরো এ, এটা হচ্ছে অর্ধ পরাক্ষ, ওকে। অর্ধ পরাক্ষ, এটা আমরা আর ধরছি আমাদের সুবিধার্থে, আর ধরছি। আর এখান থেকে এটা হচ্ছে পূর্ণ পরাক্ষ, এখান থেকে এটা ও সিটা হচ্ছে অর্ধ উপাক্ষ, ঠিক আছে। কেপলার বলছে যে কোনো গ্রহের সূর্যের চারপাশে প্রদক্ষিণকালের বর্গ, অর্থাৎ প্রদক্ষিণকালের বর্গ মানে হচ্ছে টাইম পিরিয়ডটা, এর বর্গ টি স্কোয়ার প্রপোর্শনাল টু অর্ধপরাক্ষ, অর্থাৎ অর্ধপরাক্ষ তার কিউবের সাথে সমানুপাতিক। অর্থাৎ কি বলছে আরেকবার শুনে নাও, যে কোনো গ্রহ, ধরো এই একটা গ্রহ ঘুরছে, ঠিক আছে, তার আহ্নিক গতি সাপেক্ষে এবং সে নিজের অক্ষের সাপেক্ষে স্পিন করছে, সেটা হচ্ছে তার আহ্নিক গতি। তার সাপেক্ষে পুরো গ্রহটা এই সূর্যকে কোনো একটা ফোকাসে রেখে ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার প্রদক্ষিণকালের বর্গ এর যে অর্ধপরাক্ষ, অর্থাৎ এখান থেকে এইটা যে হচ্ছে পূর্ণপরাক্ষ, আর এখান থেকে এটা ও এ মানে ও এ অথবা ও বি, এটা হচ্ছে অর্ধপরাক্ষ, তার অর্ধপরাক্ষের ঘনের সমানুপাতিক, ওকে। মনে থাকবে। আমাদের সুবিধার্থে আমরা কি করব, এই কক্ষপথটাকে প্রায় বৃত্তাকার নিয়ে নেবো, প্রায় এইভাবে আঁকবো ছবিটা, ওকে। সেক্ষেত্রে এই দৈর্ঘ্যটাকে আমরা আর বলবো, ঠিক আছে। এবং এখানে সূর্য ধরো কেন্দ্রেতে রয়েছে, এইভাবে আমরা আলোচনা করবো যাতে করে আমাদের আলোচনা সুবিধার্থে। তো সেক্ষেত্রে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, বা এখান থেকে টি স্কোয়ার সমান কে আর কিউব, ঠিক আছে। এখন এ যদি ভি দ্রুতিতে আর বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, তাহলে আমরা জানি যে ভিটি সমান 2 পাই আর বা টি সমান টয়েস পাই আর বাই ভি। তাহলে এখান থেকে লেখো টি এর জায়গায় 2 পাই আর বাই ভি বসিয়ে দিলে তার হোল স্কোয়ার সমান কে আর কিউব। এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ার সমান লিখতে পারি 4 পাই স্কোয়ার আর এ স্কোয়ার ডিভাইডেড বাই কে আর কিউব সমান 4 পাই স্কোয়ার বাই কে আর। এখন দেখো এই বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য তো একটা অভিকেন্দ্র বল দরকার। যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে গেলেই একটা অভিকেন্দ্র বল লাগে। সেই অভিকেন্দ্র বলটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আর এইটা ধরো ভর হচ্ছে এম, আর এটা হচ্ছে ক্যাপিটাল এম, যেটা সূর্যের ভর, ওকে। গ্রহের ভর হচ্ছে এম, ভি দ্রুতি নট বেগ, ঠিক আছে। বৃত্তাকার কক্ষপথে ধরো ঘুরছে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ, তাহলে সেক্ষেত্রে এফটা হয় এম ভি স্কোয়ার বাই আর। অতএব অভিকেন্দ্র বল এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। বসিয়ে দাও ভি স্কোয়ারের মানটা এটা এম ইন্টু 4 পাই স্কোয়ার বাই আর, ঠিক আছে, কে আর, ওকে। তো এটাকে বসালে 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু এম বাই আর, ঠিক আছে। আর এই অভিকেন্দ্র বলটাই যোগান দিচ্ছে কার, আচ্ছা একটা আর গুণ হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে ইন্টু আর মানে আর স্কোয়ার হবে। এই অভিকেন্দ্র বলটা কারা যোগান দেয়, এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল অর্থাৎ মহাকর্ষীয় বলটা অভিকেন্দ্র বল যোগান দেয়। অতএব মহাকর্ষীয় বল সব লেখাগুলো লেখা সম্ভব নয়, যেগুলো মুখে বলছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। মহাকর্ষীয় বল সমান এফ সমান এই 4 পাই স্কোয়ার বাই কে, এটা একটা কনস্ট্যান্ট, এটার মান সমান হয় সাধারণত 4 পাই স্কোয়ার বাই কে, এটা প্রায় সমান হয় জি এম এর সাথে। জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ওকে, মহাকর্ষীয় ধ্রুবক। আর এমটা হচ্ছে সূর্যের ভর, ক্যাপিটাল এমটা। তাহলে এটাকে লেখা যায় জি এম ইন্টু এম বাই আর স্কোয়ার, ওকে। আমি একটু ভালো করে এইখানে বক্স করে দিচ্ছি। অতএব এফ সমান জি এম এম
বাই আর স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, এটাই প্রতিষ্ঠা করতে হবে। কোথা থেকে আনলাম? টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব থেকে। একবার ভালো করে পুরো থিওরিটা দেখানো, একটু এদিক ওদিক অগোছালো লেখা হয়েছে, তোমরা বুঝতে পারবে। দেখো এখান থেকে কমপ্লিট করেছে, এখানে কিছু ডাটা পাশে লেখা আছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিছু দেখবে ডাটা লেখা আছে। ফাইনাল এই কাজটা করেছে, এখান থেকে গিয়ে এখানেও কিছু ডাটা লেখা আছে, তো এইটাকে ফের একবার এখানে লিখে দিয়েছি। ওকে, আশা করি বোঝা গেছে। 2 এর কোশ্চেনে চলে যাও। ঘনত্ব রো, ভর এম এবং আয়তন ভি, এদের মধ্যে সম্পর্ক রো সমান এম বাই ভি। এটা তোমরা জানো যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো এই সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত প্রমাণ করো যে গামা সমান -1/ρ ডি রো ডিটি। আচ্ছা, গামাটা হচ্ছে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। দেখো কোশ্চেনে বলেছে ঘনত্ব রো, ভর এম, তাহলে আমরা জানি রো সমান হচ্ছে এম বাই ভি, ঠিক আছে। তাহলে এখান থেকে এই রো কে আমরা টি এর সাপেক্ষে অবকলন করছি। টি এর সাপেক্ষে অবকলন করে পাই, মনে রাখবে যে টি চেঞ্জ হলে ভিটা চেঞ্জ হয়, তাই রোটা চেঞ্জ হয়, এমটা কোনো চেঞ্জ হয় না। এমটা কিন্তু টি নিরপেক্ষ, ঠিক আছে। অর্থাৎ উষ্ণতা বাড়লো কি কমলো, ভরটা কিন্তু সবসময় একই থাকে, তাই ভর টি এর উপর ডিপেন্ড করে না, মানে এটাকে একটা কনস্ট্যান্ট ভাবো। তাহলে ডি রো ডিটি সমান হচ্ছে এম, ভি এর জন্য 1/ভি এর জন্য -ভি স্কয়ার ইন্টু ডিভি ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো লিখছি ডি রো ডিটি ইকুয়াল টু -m/ভি, আচ্ছা 1/ভি ডিভি ডিটি। আর গামার যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এর যে রাশিমালাটা গামা মানে হচ্ছে কতটা ভলিউম চেঞ্জ হলো উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়াল ভলিউম, আর তার সাথে এখন টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। টেম্পারেচার মানে ডিটি, চেঞ্জ বোঝাতে ডি বোঝাবো এখানে, ডিভি মানে ভলিউমের চেঞ্জ, ডিটি মানে টেম্পারেচার চেঞ্জ। ওকে, তার সাপেক্ষে আমাদের গামা। তাহলে এখান থেকে দেখো এম বাই ভি মানে রো, তো তাহলে এখান থেকে দেখো মাইনাস রো আর 1/ভি ডিভি ডিটি মানে গামা। তাহলে এখান থেকে লিখতে পারি গামা সমান -1/রো ডি রো ডিটি। প্রুভড। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড, ঠিক আছে। গামা সমান -1/রো ডি রো ডিটি। প্রমাণটা একবার দেখে নাও, কিছুই নাই। ঘনত্ব মানে ভর বাই আয়তন, তো ভর কিন্তু চেঞ্জ হবে না, ভরটা আমি যতটুকু পদার্থ নিয়েছি তার ভরটা ফিক্সড। আয়তন চেঞ্জ হওয়ার জন্য ঘনত্ব চেঞ্জ হয়, কারণ আয়তন এখানে টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। তাহলে সেখানে ভিটা হচ্ছে মানে টি এর সাপেক্ষে অবকলন করা যাবে, অর্থাৎ ভেরিয়েবল, ভিটা এখানে ভেরিয়েবল, এমটা কনস্ট্যান্ট। ওকে, ডেরিভেটিভ করে এখানে মানটা আনা যাবে, ঠিক আছে। 2 এর অথবা কোশ্চেনটা বলেছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতা বিকিরণ করে। যদি ব্যাসার্ধ অর্ধেক এবং উষ্ণতা দ্বিগুণ করা হয় তবে বিকিরণের ক্ষমতা মান কত হবে? আচ্ছা, বিকিরণের ক্ষমতার মানটা স্টিফেন বোলজম্যান সূত্র মনে আছে, স্টিফেন বোলজম্যান সূত্র, বোলজম্যান সূত্র থেকে পাই দেখো পি অর্থাৎ পাওয়ার বা ক্ষমতার যে রাশিমালা সেটা হচ্ছে দেখো সিগমা এ টি টু দি পাওয়ার 4। ওকে, অর্থাৎ সিগমাটা হচ্ছে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, সিগমাটা একটা কনস্ট্যান্ট যেটাকে স্টিফেন বোলজম্যান মানে ধ্রুবক বলা হয়। ওকে, আচ্ছা, এখন আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ক্ষেত্রফল কত হয়? 4πr² সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে দেখো প্রথমে P2/P1 করছি, P2/P1 মানে আমরা লিখতে পারি 4πr² সিগমা টি টু দি পাওয়ার মানে T2 টু দি পাওয়ার 4। অর্থাৎ স্টিফেন বোলজম্যান সূত্র অনুসারে যে কোনো একটা ধরো গোলীয় তল, ঠিক আছে, এই একটা গোলীয় তল, এখানে কোনো একটা সোর্স আছে, ধরো পি ক্ষমতা একটা সোর্স আছে, যে পরিমাণ এনার্জি বিকিরণ করবে সেই এনার্জি প্রতি টাইমে সেই যে মানটা সেটা তার ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, তার যে পরম উষ্ণতা তার চতুর্থ ঘাতের সাথে সমানুপাতিক, ঠিক আছে। যে কারণে এখানে একটা সিগমা গুণ হয়ে যায়, তো সমানুপাতিকটাকে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট গুণ হয়। ওকে, তাহলে এখান থেকে দেখো P1 এর মানটা হবে 4πr² সিগমা T1 টু দি পাওয়ার 4। কাটাকুটি করলে দেখো R2/R1 হোল স্কয়ার T2/T1 হোল টু দি পাওয়ার 4। ওকে, তো এখান থেকে বলে দিয়েছে যে ব্যাসার্ধটা অর্ধেক করা হচ্ছে, উষ্ণতা দ্বিগুণ করা হচ্ছে, এর মানে R2 সমান করা হচ্ছে R1/2 আর T2 সমান করা হচ্ছে 2T1, ঠিক আছে, উষ্ণতা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে এখানে বসিয়ে দাও R1/2/R1 হোল স্কয়ার, আর এটাকে বসাও 2T1/T1 হোল টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে দেখো হাফ তার হোল স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে থাকছে 2 স্কয়ার মানে 4 গুণ, P2 সমান P1 ইন্টু 4 হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে মানটা টানলে এখান থেকে মানটা বসালে, অর্থাৎ P1টা ছিল 450 ওয়াট ইন্টু 4, তাহলে 1800 ওয়াট,
অর্থাৎ 1 অংশে 1800 ওয়াট হারে বিকিরণ করবে, মানে ক্ষমতা বিকিরণ করবে। ঠিক আছে, এটা জাস্ট একটা গোলীয় তল কল্পনা করো। এই গোলীয় তলটার মানে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে এনার্জি পাঠাবে সেটা হচ্ছে এটা, সেটা সবসময় এই প্রপোর্শনাল হয় এটার সাথে। ওকে, নেক্সট আমাদের 3 দেখা কোশ্চেন দেখো। দেখো 3 কোশ্চেনটা কি দিয়েছে, গাণিতিক রূপ সহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। ধরো কোনো একটা সংস্থা, এই সংস্থাটাকে বাইরে থেকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলো। এখানে ডিউ বোঝাতে ক্ষুদ্র তাপ, ঠিক আছে, ডেরিভেটিভ বোঝাতে ক্ষুদ্র অংশ। তো এই যে সংস্থাটা, সে এই তাপটা নিয়ে কিছুটা তার ইন্টারনাল এনার্জি বাড়াবে, সেটা হচ্ছে ধরো ডিইউ, এবং বাকি অংশটা সে বহির ভাবে মানে বাহ্যিক ভাবে কাজ করবে, সেটা হচ্ছে ডিডব্লিউ। ঠিক আছে, অর্থাৎ ডিকিউ পরিমাণ। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বলছে যে কোনো সংস্থাকে ডিকিউ পরিমাণ ধরো তাপ দেওয়া হলো, তাহলে কোনো সংস্থাকে কিছু পরিমাণ তাপ দিলে সেটা কিছুটা অংশ তার আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি বলতে ওই যে ধরো যদি প্রত্যেকটা বস্তু অণু পরমাণু ইত্যাদি নিয়ে গঠিত, তাদের যে ভাইব্রেশনাল এনার্জি অর্থাৎ কম্পনজনিত শক্তি, গতি শক্তি, স্থিতিশক্তি ইত্যাদি সমস্তগুলো মিলিয়ে হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, আভ্যন্তরীণ শক্তি কিছুটা বৃদ্ধি করা, বাকি অংশ বাহ্যিকভাবে কাজ করে। অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলে ডিউ পরিমাণ তার যে আভ্যন্তরীণ শক্তি বাড়ায়, বাকিটা যে ডিউ পরিমাণ শক্তি বাড়াচ্ছে বাকিটা হচ্ছে ডিডব্লিউ, যেটা বাহ্যিকভাবে কাজ করছে। এটা হচ্ছে তার গাণিতিক ফর্মুলা। ঠিক আছে, নেক্সট বলেছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দুটো সীমাবদ্ধতা। 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে, ধরো তুমি হাতেতে গরম চায়ের কাপ নিয়ে আছো, ঠিক আছে, তো এই যে গরম চায়ের গ্লাসটা, এখান থেকে তাপ আমরা সবসময় জানি যে বেরিয়ে যায়। ওকে, বাট কেন তাপ ঢুকছে না সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না। মানে হচ্ছে যদি কোনো সংস্থাতে তাপটা বেরিয়ে যায়, টোটাল তাপটা তো একই থাকবে। ধরো এটা একটা সংস্থা, আইসোলেটেড সিস্টেম, সেখানে এই যে গ্লাসটা থেকে তাপ সংস্থাটার মধ্যে বেরিয়ে যাচ্ছে। তা উল্টো ভাবেও তো বলতে পারি যে সংস্থা থেকে যদি তাপ ঢোকে তাহলে তো টোটাল তাপটা তো এদের মধ্যে একই থাকবে, তাই না? যতটা ঢুকছে ততটা ওর কমছে, যেমন এর ততটা বেড়ে যাবে। অর্থাৎ তাপ কোন দিকে প্রবাহিত হবে সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে না। তাহলে 1 নম্বর হচ্ছে তাপ প্রবাহের অভিমুখ, তাপ প্রবাহের অভিমুখ, এটা তাপগতিবিদ্যার সূত্র থেকে জানা যায় না। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে ধরো কোনো একটা সিস্টেম থেকে একটা কোনো প্রসেস ঘটতে শুরু করেছে, মানে একটা কোনো প্রক্রিয়া ঘটতে শুরু করেছে, সেটা কন্টিনিউ সেইভাবে ঘটে চলবে কিনা সেটা ব্যাখ্যা করে না। অর্থাৎ স্বতঃস্ফূর্ততা, কোনো ঘটনার স্বতঃস্ফূর্ততা, ঠিক আছে, আমি শর্টে লিখলাম, বোর্ডে স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি লেখাটা, তোমরা একটু ভালো করে দেখে নেবে। সংস্থায় যখন তাপ আদান প্রদান হয় সবসময় দেখা যায় যে ঠান্ডা থেকে গরম বস্তুতে তাপ যায় না, কিন্তু গরম থেকে ঠান্ডাতে তাপ যায়। কিন্তু কেন উল্টোটা হয় না তার ব্যাখ্যা এটা করতে পারে না, অর্থাৎ তাপ কোন দিকে প্রবাহিত হবে সেটা বলতে পারে না। 2 নম্বর হচ্ছে কোন একটা ঘটনা ঘটছে, সে কন্টিনিউ সেইভাবে ঘটে চলবে কিনা, নাকি তাকে বাইরে থেকে কোনো কিছু মানে সাপ্লাই দিতে হবে, শক্তি বা কোনো প্রভাবক ইত্যাদি, তবেই সে ঘটনাটা ঘটবে, এরকম কিছু ব্যাপার থাকলে সেটা প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, নেক্সট 4 কোশ্চেন, গ্যাসের গতিতত্ত্বের আলোকে অ্যাভোগাড্রো সূত্র প্রতিষ্ঠা করো। ওকে, ভালো কোশ্চেন। ধরো আমি দুটো গ্যাস নিচ্ছি। ওকে, এই একটা ধরো গ্যাস, একটা জারে নিলাম, এই একটা গ্যাস। ঠিক আছে, দুটো গ্যাসের ক্ষেত্রেই তার যে আয়তন, অর্থাৎ আয়তন এরও ভি। ওকে, এরও উষ্ণতা টি, যেগুলো মুখে বলছি ওইগুলো আর লিখছি না, তোমরা বুঝে নাও। ঠিক আছে, এবং এই গ্যাসটারও চাপ হচ্ছে পি, এরও চাপ হচ্ছে পি। ঠিক আছে, আর প্রতি একক আয়তনে এর যে অনুসংখ্যা সেটা হচ্ছে n1, এর যে প্রতি একক আয়তনের অনুসংখ্যা সেটা হচ্ছে n2। প্রতিটা অণুর ভর এর হচ্ছে m1, গ্যাস যে পার্টিকেল গুলো আছে, ওকে, গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো প্রত্যেকটার ভর m1, এর ক্ষেত্রে হচ্ছে m2, প্রতিটা অণুর ভর m2। আমি এগুলো একটু হালকা করে লিখছি। প্রতিটি গ্যাস অণুর ভর m1, একক আয়তনে অনুসংখ্যা n2 n1। ঠিক আছে, প্রথমটার জন্য, প্রথম জারে, এটা প্রথমটার জন্য। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় গ্যাসের জন্য একটা হবে m2 আর এটা হবে n2। প্রত্যেকের চাপ p। ঠিক আছে, আর আয়তন ভি, উষ্ণতা হচ্ছে টি। ওকে, এতগুলো মানে শর্ত, মানে চাপ, আয়তন, উষ্ণতা সব সমান থাকবে আর কি। তাহলে চাপের গতিতত্ত্বের চাপের রাশিমালা থেকে কি পাই? চাপের রাশিমালা থেকে আমরা লিখতে পারি যে প্রথম গ্যাসটার জন্য, ধরো প্রথম গ্যাসটার জন্য P1 মানে 1/3 ρ1 c1 স্কয়ার, সেটা হচ্ছে তার বেগগুলো, মানে গ্যাস অণুর যে গড় মানে আরএমএস ভেলোসিটি, বর্গবেগের বর্গমূল সেটা। তাহলে 1/3 রো মানে হচ্ছে m,
বাই ভি ইন্টু সি অন স্কোয়ার, মানে 1/3। এম মানে হচ্ছে টোটাল যে ভরটা, টোটাল ভর মানে প্রতিটা গ্যাস অণুর ভর হচ্ছে এম, ঠিক আছে। তাহলে M1, প্রত্যেকটা গ্যাস অণুর ভর M1 ধরো, আমি ধরে নিচ্ছি এগুলো সব M1 ধরে, ওকে। এবং টোটাল গ্যাস অণু হচ্ছে N1 ইন্টু সি অন স্কোয়ার, ঠিক আছে। মানে এম বাই ভি যেটা হচ্ছে সেটা হচ্ছে M1 N1, এটা বুঝে নাও। অর্থাৎ টোটাল ভর মানে হচ্ছে একক আয়তনের ভর মানে হচ্ছে N1টা গুণ হবে, ঠিক আছে। তাহলে অনুরূপে দ্বিতীয় গ্যাস জারে আমরা লিখতে পারি গ্যাস জারে P2 সমান 1/3 M2 N2, আচ্ছা 1/3 M2 N2 C2 স্কোয়ার, ওকে। সেটা হচ্ছে আরএমএস ভেলোসিটি বলে দিয়েছি। তাহলে চাপ সমান আমরা বলে দিচ্ছি এখানে, দেখো প্রতি একক আয়তনে এবং প্রত্যেকের চাপ পি, এই যে। তাহলে চাপ সমান, তাহলে এখান থেকে লিখতে পারি P1 সমান P2, তাহলে 1/3 রো লেখা দরকার নেই, M1 N1 1/3 M1 N1 C1 স্কোয়ার সমান 1/3 M2 N2 C2 স্কোয়ার। এখান থেকে তাহলে কি লিখতে পাচ্ছি, M1 N1 C1 স্কোয়ার M2 N2 C2 স্কোয়ার, এটা লিখে রাখলাম। এটা আমাদের ধরো 1 নম্বর ইকুয়েশন। আবার বলেছে উভয়ের টেম্পারেচার টি, অর্থাৎ উষ্ণতা সবার জন্য সমান। তাহলে উষ্ণতা আমরা জানি উষ্ণতা একই, তো আভ্যন্তরীণ শক্তি আর গতিশক্তি এগুলো উষ্ণতার উপরে ডিপেন্ড করে। তাহলে উভয়ের এনার্জি একই, মানে শক্তি একই, গতিশক্তি একই। আর গতিশক্তি মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার, অতএব হাফ এমভি স্কোয়ার মানে M1, ভি মানে হচ্ছে এখানে আরএমএস ভেলোসিটি যেটা C1 স্কোয়ার সমান হাফ M2 C2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে M1 C1 স্কোয়ার সমান M2 C2 স্কোয়ার, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। 1কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো M1 C1 স্কোয়ার কেটে গিয়ে N1 সমান N2 পড়ে থাকছে। অতএব 1/2 করলে আমরা পাচ্ছি N1 সমান N2। এটাই তো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি বলে, যে একই চাপ এবং উষ্ণতায়, অর্থাৎ সমান চাপ এবং উষ্ণতায় একই আয়তনের গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু থাকে। অর্থাৎ যে গ্যাস দুটো তাদের যদি আয়তনও এক হয় তাহলে অণু সংখ্যা N1 সমান N2 এটা একই হবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তাহলে গ্যাসের গতিতত্ত্ব, মানে এখান থেকে স্টার্ট হলো 1/3 রো সি স্কোয়ার থেকে শুরু হলো, কমপ্লিট হলো কথা N1 সমান N2। ওকে, পারবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর ফিজিক্সের পড়া মানে ভালো করে প্র্যাকটিসটা ভালো করে করবে। কারণ যারা 11-এ যদি তোমরা গলতি করো বা 11-এ যদি গাফিলতি করো তাহলে কিন্তু 12-এ গিয়ে মেকআপ করার চাপ আছে। তোমরা হয়তো ভেবে নিচ্ছে যে 11-এর মতো 12-এর মতো, সেখানেই বিপদ ঘটে আছে, ঠিক আছে। জয়েন্ট ইয়ারে যখন কোশ্চেন আসবে কিন্তু তখন কিন্তু সব রকম সিলেবাসটা ভালো করে পড়ে দেখবে, সবকিছুই আছে, ওকে। তার মানে 11 বলে কিছু হয় না, 12 বলে কিছু হয় না। সায়েন্স মানে পুরো সায়েন্সটাকে জাস্ট দুটো পার্টে ভাগ করেছে, বাট পুরো সায়েন্সটা একই। তাই প্রথম থেকেই ভালো করে যারা খাটছো, যারা রেগুলার প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আশা করবো তোমাদের আগামী ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে। এটুকু তোমরা মানে সায়েন্সে পড়ছো, এটুকু বিশ্বাস নিজেদের মধ্যে রাখো, ঠিক আছে। তো ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষা সামনে। তারপর জয়েন্টের জন্য আরো যারা প্রিপারেশন নিচ্ছে তারাও তো মানে এই সূত্রগুলোকে মুখস্থ রাখবে, ছোটখাটো যে সূত্রগুলো এগুলো মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। এখানে 4-এর অথবা আছে একটা, যে দেখাও যে একটি গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ গ্যাসের অণুর প্রতি একক আয়তনের গড় গতিশক্তি 2/3 হবে। ও আচ্ছা, তাহলে আমরা শুরু করবো 1/3 রো সি স্কোয়ার থেকে, ঠিক আছে। এই জায়গাটা থেকে স্টার্ট করব। দেখো গ্যাসের গতিতত্ত্ব থেকে পাই গ্যাসের চাপ, তার যে রাশিমালাটা P সমান 1/3 রো সি স্কোয়ার। রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, সি হচ্ছে তার আরএমএস বেগ, ঠিক আছে। সিটা হচ্ছে আরএমএস বেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ওকে। গ্যাস অণুর এগুলো বলার দরকার নেই, তোমরা এগুলো পড়ে নিয়েছো মানে এগুলো সবই জানো, ঠিক আছে। এই তথ্যগুলো দেওয়ার দরকারই নেই, মানে মুখে বলছি মানে তাতেই হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা কিন্তু লিখে দেবে একটু করে, নাহলে পরীক্ষা আমার নাম্বার কাটতে পারে। তোমাদের দায়িত্ব এটা, আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, আমি শুধু তোমাদেরকে বোঝাচ্ছি, তাই তোমরা আমার বোঝাটা বুঝতে পারলেই হবে, ওকে। তো দেখো এখন এনার্জি বা, আচ্ছা এটাকে এক লিখতে পারি, পি সমান 1/3 রো মানে হচ্ছে এম বাই ভি সি স্কোয়ার। তাহলে এখান থেকে পি ভি সমান 1/3 এম সি স্কোয়ার। তো উভয় দিকে হাফ গুণ করে দাও, পি ভি বাই 2 সমান 1/3 ইন্টু হাফ এম সি স্কোয়ার। আর এই 1/3 হাফ ইন্টু এম সি স্কোয়ার, এটাই তো হচ্ছে আমাদের এনার্জি, ই সমান হাফ এম সি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এনার্জি। আচ্ছা, এখানে প্রতি একক আয়তনে তাহলে আমরা ভিটাকে 1 করে নাও, একক মানে হচ্ছে 1, তাহলে ভি সমান 1। তাহলে পি বাই 2 সমান 1/3 ইন্টু হাফ এম সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 3/2 পি সমান হচ্ছে ই, ওকে। তাহলে কি দাঁড়ালো, পি আর এর মধ্যে রিলেশনটা এরকম এসছে। আমাদের দেখাতে কি বলেছে, যে
প্রদত্ত চাপ গ্যাস অণুর প্রতি একক আয়তনে গড় গতিশক্তি 2/3 ও তাহলে এখান থেকে আমরা একটু অন্যভাবে লিখি পি সমান 2/3 অফ ই। ঠিক আছে, সেটাই প্রমাণ করতে বলছে। অর্থাৎ মোট গ্যাস অণু গড় গচ্ছিত, অতএব চাপ সমান 2/3 অফ গ্যাস অণুর গড় গতিশক্তি। একটু বুঝে নেবে, আমি ভাষায় মুখে বলে দিলাম, লিখে নেবে। গ্যাস 2/3 অফ গ্যাস অণু গড় গতিশক্তি, তার সাথে সমান হচ্ছে চাপটা যখন আয়তনটা এক, মানে একক আয়তনে গড় গতিশক্তি। ঠিক আছে, এটা একটু রাশিমালটা ভালো করে নেবে। ওকে, ঠিক আছে। নেক্সট 5 কোশ্চেন বলছে একটি পরীক্ষায় দেখা গেল যে একটি সূর্যশলাকা এবং একটি সনোমিটার তার প্রতি সেকেন্ডে 5টি করে স্বরকম্প প্রদান করে। যখন তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার আর 1.05 মিটার, তখন সূর্যশলাকার কম্পাঙ্ক গণনা করো। আচ্ছা, ধরে নাও যে সূর্যশলাকার কম্পাঙ্কটা n0, আর তারটার ক্ষেত্রে তারটা যখন দৈর্ঘ্য L1 তখন তার কম্পাঙ্ক n1, যখন দৈর্ঘ্য L2 কম্পাঙ্ক হচ্ছে n2। এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক। আর তারের যে কম্পাঙ্কের রাশিমালা, তোমরা জানো একটা তারকে সনোমিটার তাকে যখন টেনে বাঁধে রাখা হয়, তার যে কম্পাঙ্কের রাশিমালা n সমান 1/2L রুট T/m। টিটা হচ্ছে তারের টান মানে এক প্রকার বল, এমটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। ওকে, এই হচ্ছে রাশিমালা। তো খেয়াল করো অতএব n1/n2 যদি করি, এই রাশিমালাটা বসালে 1/2L রুট T/m বাই 1/2, আচ্ছা এটা L1, এটা 2L2 রুট T/m, বাকিগুলো সব একই আছে। তাহলে এখানে আসতে দেখো L2/L1। আচ্ছা, L2টা দিয়েছে মানে দ্বিতীয়টাকে ধরো 1.05 বাই 1। তো খেয়াল করো এখান থেকে কি বলতে চাইছি, n1/n2 সমান 1.05 বাই 1। উপরেটা দেখো n1টা 1.05 আসছে, n2টা 1 আসছে, তার মানে কি n1 গ্রেটার দ্যান n2। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি n1 গ্রেটার দ্যান n0 গ্রেটার দ্যান n2, তবে স্বরকম্প তৈরি করবে। এটা হচ্ছে স্বরকম্প শর্ত। ওকে, স্বরকম্প মানে হচ্ছে যে কম্পাঙ্কের ডিফারেন্সটা কটা করে ডিফারেন্স তৈরি করছে, সেটা হচ্ছে স্বরকম্প। ওকে, যেমন সূর্যশলাকা আর এটা বলেছে 5টা করে স্বরকম্প, তাহলে অতএব n1 মাইনাস n0 এটাও 5। অথবা আমি যদি এইটাকে আর দ্বিতীয়বারের ক্ষেত্রে ধরি, মানে দ্বিতীয়বারের তারটার জন্য, তাহলে n0 মাইনাস n2 এটাও 5। ঠিক আছে, এখন এক কাজ করো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমি এখানে লিখছি n0 মাইনাস n2 সমান 5, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করলে কি পাচ্ছি, যোগ করলে দেখো n0 কেটে যাচ্ছে, তাহলে n1 মাইনাস n2 ইকুয়াল টু 10। আচ্ছা, এইখান থেকে বসিয়ে দাও, n1 এর জায়গায় n2 ইন্টু, অর্থাৎ n2 ইন্টু 1.05 মাইনাস n2 সমান 10। তাহলে এখান থেকে n2 ইন্টু 0.05 ইকুয়াল টু 10। আচ্ছা, এখান থেকে n2 ইকুয়াল টু কত পাচ্ছি, 10/5। তো তাহলে এটাকে উপরে 100 গুণ করে দাও, তাহলে 200, আচ্ছা 200 হার্জ পাচ্ছি। ঠিক আছে, তাহলে সূর্যশলাকার কম্পাঙ্ক n2 যখন পেয়েছি, n2 সাথে n0 রিলেশন কোথায় আছে, এটা 2 নম্বর ইকুয়েশনে, এখান থেকে বসিয়ে দাও। তাহলে n0 মাইনাস n2 সমান 5। তাহলে এখান থেকে n0 মাইনাস 200 সমান 5 বা n0 সমান 205। এটাই হচ্ছে সূর্যশলাকার কম্পাঙ্ক। ওকে, স্বরকম্প জিনিসটা একটু ভালো করে পড়বে, খুব বোঝার জিনিস ওটা। মানে সমমেল, তোমাদের যখন কোশ্চেন আসবে যেগুলো ঘুরেই কোশ্চেন আছে, সমমেল, আবার বলে দিল উপসুর, মানে সমমেল আর উপসুর জিনিসটা কিন্তু আলাদা, জানো। হয়তো বলা দিল যে দ্বিতীয় উপসুর, মানে ওটা কততম সমমেল, তোমাকে সেটা বুঝতে হবে। ঠিক আছে, একইভাবে এখানে যে স্বরকম্প তৈরি করছে, কোন ক্ষেত্রে স্বরকম্প বাড়ছে, কোন ক্ষেত্রে কমছে। যেমন ধরো একটা সূর্যশলাকা, তাকে যদি একটু মোম দিয়ে আটকে দেওয়া হয়, তাহলে তার কম্পাঙ্ক কমে না বাড়ে? অবশ্যই কমে। ঠিক আছে, তো কম্পাঙ্ক যখন কমছে তখন আবার শর্ত দেবে যে স্বরকম্প বাড়ছে নাকি কমছে। এই ধরনের বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে, ভালো করে এই জায়গাগুলো পড়বে। ঠিক আছে, তারপর তো আমাদের এখানে কোশ্চেন চলতে হবে, তখন আমরা থিওরিগুলো ডিটেলসে আলোচনা করতে থাকবো। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো 6 এর কোশ্চেনটা বলেছে প্রবাহী সংক্রান্ত স্টোকসের সূত্রটি লেখো। স্টোকসের সূত্রটা বলছে, ধরো এটা একটা অসীম দৈর্ঘ্যে, যদি আমরা অসীম আঁকা সম্ভব নয়, জাস্ট একটা লিমিটেড একটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি। তো একটা ধরো তরল আছে, ঠিক আছে, এটা একটা তরল। ওকে, তো এই তরলটার মধ্যে কোন একটা বস্তু, এটা ধরো একটা বস্তু যার ব্যাসার্ধ হচ্ছে r, এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r ব্যাসার্ধের একটা বস্তু v ভেলোসিটিতে, v বেগে তরলটার মধ্যে পড়ছে, এবং তরলটার যে সান্দ্রতাঙ্ক সেটা হচ্ছে ইটা। তো মনে রাখবে, যখন কোনো বস্তু কোনো প্রবাহের মধ্যে পড়বে, সবসময় তার উল্টো দিকে একটা সান্দ্র বল কাজ করবে।
উল্টো দিকে বলতে যেহেতু মানে বস্তুটা এই দিকে পড়ছে, তাহলে তার উপর যে সান্দ্র বলটা সেটা এই দিকে কাজ করবে। ঠিক আছে, ঠিক তোমরা কল্পনা করো, এটা এফ ধরো, কল্পনা করো যে তুমি বাইক চালাচ্ছ, তো বাইকটা যখন বাতাসের মধ্যে চালাচ্ছ, আমরা যখন বাইক চালাই বাতাসের মধ্যে দিয়ে ছুটি, জলের ভিতরে সাধারণত আমরা বাইক ড্রাইভিং করি না, তাই তো? যদি কেউ বেড়াতে গিয়ে করে থাকো স্কুবা ড্রাইভিং করে, সেটা আলাদা ব্যাপার। তো দেখো, তুমি যখন বাইক চালাচ্ছ খেয়াল করবে যে বাতাসটা কিন্তু পিছন দিকে কাটছে, মানে তুমি বাতাসটাকে ঠেলে বেরিয়ে যাচ্ছ, অর্থাৎ তোমার গতি যদি এইদিকে হয় উল্টো দিকে, বোঝা গেছে? তো সেক্ষেত্রে প্রথমে এটা তো একটা নিজস্ব মানে ত্বরণ অভিকর্ষ ত্বরণের জন্য ত্বরণ নিয়ে পড়তে থাকে, কিছুক্ষণ পর তার যে সান্দ্র বলটা সেটা বাধা দেওয়ার জন্য এবং তার প্লাবতা বল, দুটো বল একসাথে কাজ করে, এদিকে সান্দ্র বলও কাজ করে, প্লাবতা বলও কাজ করে। প্রবাহের উপর দিকে কাজ করে প্লাবতা বল, তোমরা জানো, ঠিক আছে? এই দুটো বলের জন্য তার যে গতিজাড্যের জন্য শুধুমাত্র সে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ গতিজাড্যের জন্য নিচের দিকে থামতে থাকে এবং একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে নামতে থাকে, একটা স্থির বেগ নিয়ে নামতে থাকে। সেই যে স্থির বেগটা এটাকে বলা হয় প্রান্তীয় বেগ, ঠিক আছে? এবং এই প্রান্তীয় বেগটা অর্জন করার জন্য তাকে কিছু শর্ত পূরণ করতে হয়। স্টোকসের সূত্রটা হচ্ছে এর উপর যে সান্দ্র বলটা কাজ করবে F সমান 6 পাই ইটা আর ভি, ঠিক আছে? অর্থাৎ তোমরা লিখবে এইভাবে যে কোনো একটা ইটা সান্দ্রতাঙ্ক, এটা ইটা সান্দ্রতাঙ্কের কোনো একটা তরলের মধ্যে একটি আর ব্যাসার্ধের বস্তু ভি বেগে পড়তে থাকলে বা ভি প্রান্তীয় বেগে পড়তে থাকলে, ঠিক আছে, যখন প্রান্তীয় বেগ অর্জন করছে, এটা ভির জায়গায় ভি টি লিখছি, ভি টি মানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি, ওকে, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ, প্রান্তীয় বেগ, একটু মুখস্থ রাখবে এই টার্মগুলো, ঠিক আছে? প্রান্তীয় বেগে পড়তে থাকলে তার উপর যে সান্দ্র বল কাজ করে সেটা হচ্ছে F সমান 6 পাই ইটা আর ভি, ওকে? এটা হচ্ছে স্টোকসের সূত্র। আচ্ছা, এখানে হেডিং করা হয়নি, এটা হচ্ছে স্টোকসের সূত্র, তোমরা জাস্ট লিখে নেবে একটু, ঠিক আছে? যেগুলো ভাষাই বলছি, এত ভাষা লেখা সম্ভব নয়, তাহলে ভিডিও আরো লিঙ্ক দিয়ে হবে, তোমরা ভাষাগুলো একটু মুখে শুনে লিখতে পারবে, ঠিক আছে? প্রান্তীয় বেগের রাশিমালাটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে এই যে তরলটা এর ধরো ঘনত্ব হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, প্রবাহী মানে যে সহজে ফ্লো করে তাকে বলা হয় প্রবাহী, প্রবাহীর ঘনত্ব, রোটা হচ্ছে বস্তুর ঘনত্ব, ঠিক আছে, বস্তুর ঘনত্ব। এর উপর টোটাল উপর দিকে যে দুটো বল কাজ করছে সেটা একটা হচ্ছে তার প্লাবতা বল এবং সান্দ্র বল, আর তার নিজস্ব ওজন, ওজনের জন্য নিচের দিকে একটা ওজন বল কাজ করছে, এটা ধরো ডব্লু, ঠিক আছে? ডব্লুটা হচ্ছে ওজন, ওজন জনিত নিচের দিকে বল। তো নেট বল উপর দিকে কতটা কাজ করছে, ঊর্ধ্বমুখী নেট বল, সেটা হচ্ছে এফ সমান, দেখো নিচের দিকে ওজন জনিত বল মানে রো এম ইন্টু জি, ঠিক আছে, মাইনাস প্লাবতা বল, তাহলে এফ বাউন্সি, বি ফর বাউন্সি, তাহলে এম মানে 4/3, গোলাকার যদি হয় 4/3 পাই আর কিউব, রো ইন্টু জি, এটা হচ্ছে দেখো তার ওজন, এম মানে 4/3 পাই আর কিউব, আয়তন গণিত ঘনত্ব, তাহলে হচ্ছে তার ভর, মাইনাস বায়ান্সি ফোর্সটা হবে সে এই তরলটার মধ্যে কতটা জায়গা নিচ্ছে, অর্থাৎ কতটা তরলকে অপসারিত করছে, ততটাই তরলকে অপসারিত করবে যতটা তার আয়তন, মানে 4/3 পাই আর কিউব, ইন্টু কতটা তরলকে অপসারিত করছে মানে তরলের ওজন, সেটা তরলের ঘনত্বকে দিয়ে গুণ করবো, ইন্টু জি, ঠিক আছে, সিগমা ইন্টু জি। তো এই মানটা ক্যালকুলেট করলে হয় 4/3 পাই আর কিউব রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা ইন্টু জি। তো এই নেট বলটা একমাত্র কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নেট বল, নেট বলটা এটুকুই কাজ করবে, বাকি সব জিরো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, তার গতিজাড্যের জন্য সে নিচের দিকে নামছে তার জন্য। তো সেই সময় প্রান্তীয় বেগ ভিটিটা যদি প্রান্তীয় বেগ হয়, তাহলে সেই নেট বলটা সমান হবে কার সাথে, এই সান্দ্র বলের সাথে, অর্থাৎ এখানে এফ সমান 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে সান্দ্র বল, ঠিক আছে, সান্দ্র বল। তো এটা সমান হবে কার সাথে, এই নেট বলটার সাথে, 4/3 পাই, অর্থাৎ 4/3 পাই আর কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি, ঠিক আছে? তাহলে এখান থেকে ভিটি রাশিমালাটা পাই, দেখো একটু কাটাকাটি করো, পাইটা কেটে যাচ্ছে, আমি হালকা করে কাটছি যেন ব্যথা না লাগে বা রক্ত না বেরোয়, ঠিক আছে? তোমরা মানে যাতে করে বুঝতে পারো সেই জন্য অল্প করে কাটছি। আচ্ছা, আর একটা কেটে যাচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, এখানটা আর কেটে যাচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে, তাহলে 4/3 গুণিত 6 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা, ওকে ওকে চলে এসছে। তাহলে ভিটি সমান, এটা কাটাকাটি করো, 2 3 6, এখানটা 2 এখানটা 3, তাহলে 2 আর 9, ঠিক আছে, আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা, এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগের রাশিমালা, ঠিক আছে? একটু ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই হবে। আর এখান থেকে ব্যাখ্যা করা হয় যে জলের মধ্যে বায়ুর বুদবুদ কেন উপর দিকে উঠে আসে, তার কারণ জলের ক্ষেত্রে বায়ুর বুদবুদ থাকা মানে এই রোটা হচ্ছে লেস দ্যান সিগমা, মানে জলের ঘনত্ব বেশি আর বায়ুর ঘনত্ব রোটা হচ্ছে কম,
ফলে এই যে রো মাইনাস সিগমা এটা তো নেগেটিভ হয়েছে, নেগেটিভ হওয়া মানে ভিটা নেগেটিভ, ভি নেগেটিভ হওয়া মানে বস্তুটা পড়ছিল নিচের দিকে, ভাববো এখন উপর দিকে উঠছে। ঠিক আছে, যেখানে জলের ভিতর যে বায়ুর বুদবুদ সেটা উপর দিকে ওঠে, এই ব্যাখ্যাটাও মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, বিয়ের কোশ্চেন দিয়েছে একটি ক্ষুদ্র গোলককে স্থির অবস্থা থেকে একটি সান্দ্র তরলে ফেলা হলে তার বেগ ও সময়ের মধ্যে একটি লেখচিত্র অঙ্কন করো, উক্ত লেখচিত্রে প্রান্তীয় বেগ ভিটিকে চিহ্নিত করো। তাহলে কাজ করে এখানটা মুছে দিই, এখানেই দেখানো হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে বললাম যে সে তার নিজস্ব অভিকর্ষজ ত্বরণের জন্য তীব্র বেগে পড়তে থাকে, তারপর আস্তে আস্তে বেগটা স্থির হয়ে যায়, মানে বেগটা কনস্ট্যান্ট হয়ে যায়। এটা টাইম, এই দিকটা ধরো ভি কে প্লট করলে প্রথমে এইভাবে হুস করে বাড়তে থাকে, আস্তে আস্তে এটা কনস্ট্যান্টের দিকে চলে যায়। ওকে, এইভাবে কনস্ট্যান্টের দিকে চলে যায়। তো এই যেখান থেকে কনস্ট্যান্ট হয়ে গেল এটাই হচ্ছে ভিটি, মানে টার্মিনাল ভেলোসিটি, এটা হচ্ছে সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। ওকে, এটা হচ্ছে লেখচিত্রটা একটু ভালো করে করবে। ওকে, নেক্সট তারপরে কোশ্চেন কি দিয়েছে, 6 অথবা পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওকে, আমরা একটা তারকে এইভাবে 4 কোণা করে বাঁকিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে 4 কোণা করে বাঁকিয়ে নিচ্ছি। তো এটা একটা তারের জাস্ট ফ্রেম, একটা কোনো তার, ধাতব তার বা যে কোনো, ঠিক আছে, সেটাকে আমরা সাবানগুড়ি জলে বা কোনো একটা সারফেস টেনশন যুক্ত কোনো একটা তরলের মধ্যে ডোবাইছি, যে একটা সারফেস টেনশনের লেয়ার পড়ে গেছে। ওকে, এখন এর উপরে একটা জাস্ট আরেকটা সরু তার বা রড, তো রড না অ্যাকচুয়ালি ওই তারটার সমানই সরু তার, সিডি কে ফেলে রেখেছি। ওকে, সিডি কে ফেলে রাখার জন্য একে এই ভিতর দিকে এই যে সারফেস টেনশন আছে না, এরা টানবে, ফলে এটা সংকুচিত হওয়ার চেষ্টা করবে। এখন এই তারটাকে, অর্থাৎ এটা হচ্ছে মুভেবল, সিডিটা হচ্ছে চলমান, সিডিটা হচ্ছে চলমান তার। ঠিক আছে, চলমান দণ্ড বা তার। ওকে, তো এখন একে যদি আগের অবস্থা মানে এই জায়গাটাতে ফ্রি রাখতে হয়, এই জায়গাটাতে, এটা ধরো সি প্রাইম ডি প্রাইম বললাম, তো সিডিটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা সি এটা ডি, তো এই জায়গাটাতে যদি টেনে রাখতে হয় তাহলে কি করতে হবে, আমাকে বাইরে থেকে এটাকে ফোর্স দিয়ে এই একটা এফ ফোর্স দিয়ে তাকে টেনে ধরে রাখতে হবে। ঠিক আছে, তার মানে এফ ফোর্সের জন্য আমাকে একটা কৃতকার্য করতে হবে। কি কৃতকার্য সেটা, এইখান থেকে এইটা অর্থাৎ ডেল্টা এক্স পরিমাণ, ধরো আমি তার আয়তনটাকে, মানে সে সংকুচিত হয়ে ডেল্টা এক্স পরিমাণ হয়ে গেছিল, তাকে যে দৈর্ঘ্যটা আমি টেনে বাড়িয়ে ডেল্টা এক্সটা ধরে রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে রাখো পৃষ্ঠটানের জন্য সঞ্চিত স্থিতিশক্তি দেখো, এই মানটা আমরা লিখতে পারি, সঞ্চিত স্থিতিশক্তি মানে হচ্ছে বল ইন্টু কৃতকার্য, তো মানে কৃতকার্য মানে বল ইন্টু ডিডব্লিউ সমান হচ্ছে বল এফ ইন্টু ডেল্টা এক্স, মানে যতটা আমরা টেনে ধরে রাখলাম, যতটা বল লাগছে ততটাই তো সে উল্টো দিকে টানছে, তাহলে সেই বল ইন্টু কতটা সরণ হলো, এখান থেকে এতটা সরণ ঘটাতে হয়েছে, তবেই তাকে আগের অবস্থানে ফিরিয়ে আনা গেছে। ঠিক আছে, তাহলে এই এফ এর মানটা হবে, দেখো এই শ্যাম্পুর যে তলটা, ধরো এটা সাবানগুড়ি বা শ্যাম্পু কোনো একটা তল ধরো। ঠিক আছে, তোমরা সেই বেলুন ফোটাও তো, বা মুখে করে ফুস করে হাওয়া দিয়ে অনেকগুলো বাবেল তৈরি করো না, তো সেটা দুটো তল হয়, তেমনি এরও দুটো তল। ঠিক আছে, তো দুটি তল থাকে, এখানে আমি শর্টে লিখে আছি দুটি তল থাকে, তাই 2t আমরা ইউজ করবো, 2 ইন্টু এস। ওকে, 2 ইন্টু এস ইউজ করবো, মানে একটা তল মনে হবে সারফেস টেনশনটা তল বরাবর কাজ করে, তাহলে যটা তল তত গুণ হবে সারফেস টেনশনের জন্য। আর সারফেস টেনশন মানে এক প্রকার বল, একক দৈর্ঘ্যের উপর বল, তাহলে এটা হবে 2 ইন্টু এস, ঠিক আছে, ইন্টু ডেল্টা এক্স। ওকে, এখন একক দৈর্ঘ্যে বল বলেছি সারফেস টেনশন, তাহলে এই এল দৈর্ঘ্যের জন্য বল কত হবে, ইন্টু এল। ওকে, ভালো করে বোঝো, আমি দরকার এটাকে আরেকবার লিখছি, এফ মানে হচ্ছে দুটো তল আছে, তাহলে 2 ইন্টু এস, এসটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। ওকে, পৃষ্ঠ টান, আর একক দৈর্ঘ্যে বল হচ্ছে সারফেস টেনশন, তাহলে এই এল দৈর্ঘ্যের জন্য ফোর্স কত হবে, ইন্টু এল, আর টেনে বাড়াচ্ছি কত, ডেল্টা এক্স। ওকে, অতএব একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি দেখো, একক ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে এরিয়াটা, অর্থাৎ সি মানে সি প্রাইম, আর লিখছি সি প্রাইম ডি এর যে এরিয়াটা, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলের জন্য বার করবো, এই জায়গাটাকে এরিয়াটা দিয়ে ভাগ করবো, তাহলে এটা হচ্ছে দেখো ডি ডব্লিউ, এটাকে আমরা ডি ইউ লিখছি, ডি ডব্লিউ মানে হচ্ছে 2s এল ডেল্টা এক্স ডিভাইডেড বাই এইটার ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু ডেল্টা এক্স। ঠিক আছে, আর যেহেতু এইখানে দুটো তলই কাজ করছিল, তাই আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এই মানটা আসবে দেখো এস। ওকে, দুটো তল থাকবে, তাহলে দুটো ক্ষেত্রফল এখানে ভাগ করব, তাহলে এইটাই হচ্ছে পৃষ্ঠটান। তাহলে আমরা বলতে পারি যে পৃষ্ঠটান মানে হচ্ছে একক ক্ষেত্রফলে সঞ্চিত পৃষ্ঠ শক্তি। অতএব এখানে এক বাক্যে উত্তর, পৃষ্ঠটান সমান একক ক্ষেত্রফলে সঞ্চিত পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, একক ক্ষেত্রফলে সঞ্চিত পৃষ্ঠ শক্তি, এটাই সম্পর্কটা, এটাই লিখতে বলেছে বা এটা প্রতিষ্ঠা করতে বলেছে। একটু ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই হবে।
ওকে, অথবা বিটা 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অনুভূমিক নল পরস্পর যুক্ত। প্রথম নলের জলের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় নলের জলের বেগ কত? তো এই একটা নল, এটা ধরো প্রথম নল, ঠিক আছে, এটা দ্বিতীয় নল, এটার মধ্যে যতটা যে হারে জল ঢুকবে এটার মধ্যে ততটা সেই হারে জল বেরিয়ে আসবে। মানে বলতে চাইছি যে তরল প্রবাহের হার বা জল প্রবাহের হার, ঠিক আছে, এখানে তরল বলেছে বা জল বলেছে, তোমরা দেখে নেবে একটু। জল প্রবাহের হার এটা কিন্তু একই থাকবে, আর এর মানেই হচ্ছে যে যতটা পরিমাণ জল ঢুকবে মানে জলের যে ভরটা একক সময়ে ততটাই কিন্তু বেরিয়ে যাবে। সেটাকে যদি আমরা সমাধান করি আমরা যেটা পাই সেটা হচ্ছে ধারাবাহিকতার ইকুয়েশন, ঠিক আছে, ধারাবাহিকতার সমীকরণ। তো এই ধারাবাহিকতার সমীকরণ থেকে এর ধরো প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদ মানে এটা আলফা 1 v1 সমান আলফা 2 v2। আলফা মানে হচ্ছে এটা একটা মানে নলটা বৃত্তাকার, ওকে, তাহলে এটাকে লিখতে পারি পাই r1 স্কয়ার v1 সমান পাই r2 স্কয়ার v2, বা এখান থেকে v1 বাই v2 r2 বাই r1 তার হোল স্কয়ার। আচ্ছা, মানগুলো বসাও দেখে দেখে। এখানে v1টা বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, আর এগুলো 3 6, তাহলে এটা হবে 4 বাই v2 সমান r2টা বলেছে 6, এটা হচ্ছে r1টা বলেছে কত, r1টা বলেছে 3 তার হোল স্কয়ার সমান 2 স্কয়ার মানে 4। তাহলে এখান থেকে 4 বাই v2 সমান 4, v2 সমান 4 বাই 4 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে v2 সমান 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে নলটা মোটা হয়ে যাওয়ার জন্য মানে আলফাটা বেড়ে যাওয়ার জন্য ভিটা কমে যাবে, কারণ গুণফলটা সবসময় একই থাকতে হবে। এটাই হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে জলের যে বেগটা বা তরলের বেগটা সেটা আসবে 1 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাও। এখানে কোশ্চেনে বলেছে তাপগতিবিদ্যার নিবিড় ও ব্যাপক চলরাশি বলতে কি বোঝো? ঠিক আছে, তাপগতিবিদ্যার নিবিড় ও ব্যাপক চলরাশি কাকে বলে তাদের একটি করে উদাহরণ লেখো। নিবিড় চলরাশি মানে হচ্ছে যেগুলো ভরের উপর ডিপেন্ডেন্ট নয়। তুমি কল্পনা করো, ধরো এই একটা আবদ্ধ পাত্র, ঠিক আছে, এটা একটা আবদ্ধ পাত্র, ওকে। তো এই আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাস আছে এবং গ্যাসটার যে টেম্পারেচার, ধরো এটা হচ্ছে আবদ্ধ পাত্রটা, ঠিক আছে, তো গ্যাসটার যে টেম্পারেচার সেটা হচ্ছে টি, তার যে ঘনত্ব রো, ভর হচ্ছে এম, আয়তন ভি, চাপ হচ্ছে পি, ঠিক আছে। এখন এই পুরো পাত্রটাকে আমরা 4 ভাগ করে দিলাম, ওকে, এই পাত্রটাকে 4 ভাগ করে দিলাম কিভাবে, এইভাবে জাস্ট পার্টিশন করে দিলাম, ঠিক আছে, এইভাবে পার্টিশন করে দিলাম। তো খেয়াল করো কি ঘটবে, এখানে কে কে চেঞ্জ হবে এটা বোঝার চেষ্টা করো। যে 4টে ভাগে ভাগ করে দিচ্ছি, এখানে 4টে ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা 4টে ভাগে ভাগ হয়ে গেছে, 4টে প্রকোষ্ঠ তৈরি হয়ে গেছে। তাহলে দেখো গ্যাস, এই যে গ্যাসটা ঘনত্ব কিন্তু একই থাকবে, ঠিক আছে, গ্যাসটার টেম্পারেচারও একই থাকবে, ইভেন গ্যাসটার যে চাপ পিটাও একই থাকবে। চেঞ্জ তাহলে কি হবে, চেঞ্জ হবে এখানে আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ 4 ভাগে 1 ভাগ হয়ে যাচ্ছে, ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি বলতে চাইছি যে এখানে ভর এবং আয়তন এই দুটো ভরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অন্যদিকে চাপ, তাপমাত্রা, ঘনত্ব এগুলো কিন্তু ভরের উপর ডিপেন্ড করছে না, মানে গ্যাসটাকে 4 ভাগ করার জন্য ভরটাও 4 ভাগ হয়ে যাচ্ছে, তার উপর যারা যারা ডিপেন্ড করছে সেই মতো যারা ভাগ হয়ে যাচ্ছে তারা হচ্ছে ব্যাপক চলরাশি অর্থাৎ ভরের উপর নির্ভরশীল, ওকে। আর যারা নিবিড় চলরাশি তারা ভর নিরপেক্ষ। তাহলে এখানে একটা উদাহরণ লিখছি ঘনত্ব। আর মনে রাখবে যে কোনো কিছুকে একক আকারে বার করলে, একক মানে যেমন ঘনত্ব মানে কি একক আয়তনের ভর, ঠিক আছে, এইভাবে একক মানে কোনো কিছুতে ভাগ করলে একই মানে কোনো কিছুতে ভাগ করার পর সেটা সাধারণত নিবিড় মানে এটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি বা নিবিড় চলরাশি এই আকারে চলে আসবে, ওকে। আর ভরের উপর যারা নির্ভর করে যেমন ধরো আয়তন, আয়তন এটা হচ্ছে ব্যাপক চলরাশি, ঠিক আছে। আর একটা জিনিস যে ঘনত্ব যেহেতু একই আছে, টেম্পারেচার একই আছে মানে গতিশক্তি একই, ঠিক আছে, তাহলে পি সমান তো 1/3 রো সি স্কয়ার, পি সমান 1/3 রো সি স্কয়ার, সেই গ্যাস অণু গতিতত্ত্ব। রো একই আছে মানে পিটা একই, আবার টেম্পারেচার একই আছে মানে সিটাও একই আছে, সিটাও একই, তাহলে সবকিছু মিলিয়ে পিটা একই। তাহলে মনে হবে এগুলো পি টি রো অর্থাৎ চাপ, তাপমাত্রা, ঘনত্ব এগুলো হচ্ছে সবাই নিবিড় চলরাশি যারা ভরের উপর ডিপেন্ড করে না। আর যারা ভরের উপর ডিপেন্ড করে যেমন আয়তন, ঠিক আছে। প্রদত্ত চিত্রে একটি আদর্শ গ্যাসের এ দশা থেকে সি দশাতে এবিসি ও এসসি পথের মাধ্যমে দশা পরিবর্তন প্রদর্শন করছে, কোন পথ বরাবর সম্পাদিত কার্যের মান কম হবে তা নির্ণয় করো। ছবিটা দেখো, দেখো ছবিটা আমি একটু অন্যভাবে এঁকে নিয়েছি, তোমরা ছবিটা একবার দেখো, সেখানে কোশ্চেনে দেওয়া থাকছে, ঠিক আছে। এই এ বি সি পথে গেলে যতটা না এখানে কৃতকার্য করছি মানে যত বেশি কৃতকার্য মনে হবে তত বেশি হিট উৎপন্ন হবে, ওকে। এখানে সম্পাদিত কার্যটা গণনা করতে বলেছে, তো এ থেকে সি যদি ডাইরেক্ট যায় সেক্ষেত্রে কৃতকার্য মান কত। আমরা কাজ করি এ বি সি পথ বরাবর, এ বি সি পথ বরাবর একবার ক্যালকুলেট করি। দেখো প্রথমে এ থেকে বি যাও, এ থেকে বি যেতে গেলে
এখানে কিটা চেঞ্জ হচ্ছে, দেখো এ থেকে বি মানে 2,5 থেকে 2,15। তোমরা ছবিটা বুঝে নেবে, আমি ওইখানটা দেখেই ওই কোঅর্ডিনেট গুলো লিখে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা 2,5 থেকে 2,15, তাহলে দেখো এই প্রথম যে কোঅর্ডিনেটটা 2 মানে হচ্ছে ভি, ঠিক আছে, ভি কমা পি। এখানে ভিটা দেখো আনচেঞ্জ, পিটা চেঞ্জ হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ডি ডাব্লিউ, অর্থাৎ এখানে লিখছি ডি ডাব্লিউ মানে হচ্ছে পিভি ডেল্টা অফ পিভি। এখানে কি বললাম, পিটা চেঞ্জ হচ্ছে, ভিটা আনচেঞ্জ, তাহলে এখানে ডেরিভেটিভ কার হবে, ভি ইন্টু ডিপি, এই অনুযায়ী ডেরিভেটিভ করবো। তাহলে এখান থেকে লেখো ভি মানে হচ্ছে 2 গণিত 15 মাইনাস 5, ঠিক আছে, ভি ডিপি। ওকে, তাহলে 15 মাইনাস 5 মানে 10 দুগুণে 20 জুল। আচ্ছা, বি থেকে সি বরাবর, সেখানে দেখো এই বরাবর কি হচ্ছে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু মানে ইয়েটা প্রেসারটা 15 একই আছে, তাহলে সেক্ষেত্রে ডিডব্লিউ ফর্মুলা আসবে পি ইন্টু ডিভি, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করে পিটা আনচেঞ্জ রেখে দাও, অর্থাৎ পিটা মানে হচ্ছে এখানে 15 ইন্টু ডিভি মানে হচ্ছে 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে কত হয়, 4 গুণিত 15 সমান 60 জুল। তাহলে এবিসি পথ বরাবর টোটাল কৃতকার্য কত হচ্ছে, এটা ধরো W1 আর এটা হচ্ছে W2, তো টোটাল W1 প্লাস W2, ঠিক আছে। দুটোকে যোগ করলে আসছে দেখো 60 প্লাস এটা 60 আর 20 যোগ করলে আসছে 80 জুল। অন্যদিকে এ থেকে সি ডাইরেক্ট যদি যায়, এ থেকে সি, অর্থাৎ এ থেকে সি যদি ডাইরেক্ট যায়, তাহলে খেয়াল করো কি হচ্ছে, এ বিন্দু স্থানাঙ্ক 2, 5, এটা হচ্ছে 6, 15। দেখো তার মানে পিটাও চেঞ্জ হচ্ছে, ভিটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে 2,5 থেকে ডাইরেক্ট যাচ্ছে আমরা 6,15। তার মানে কি, পিটাও চেঞ্জ হচ্ছে, এখানে পিটা 5 থেকে দেখো 6, 15 হয়ে গেছে, আর ভিটা 2 থেকে 6 হয়ে গেছে, দুটোই চেঞ্জ হচ্ছে, পিও চেঞ্জ আর ভিও চেঞ্জ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কৃতকার্য ডিডব্লিউ, আমরা যদি এটাকে গুণের নিয়মে ডেরিভেটিভ করি তখন পাবো পি ডিভি প্লাস ভিডিপি, এই দুটো যোগফল। আরেকটা নিয়ম যখন দুটোই চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আরেকটা নিয়ম আসবে, সেটা হচ্ছে ডিপি ডিভি, খুব ক্ষুদ্র চেঞ্জ বোঝাতে, ঠিক আছে। তা ডিপি ইন্টু ডিভি, ডিপি মানে পি এর চেঞ্জ, মানে প্রেসারটা চেঞ্জ হচ্ছে কত, 15 মাইনাস 5, অর্থাৎ 15 মাইনাস 5 ইন্টু ডিভি, ডিভি মানে হচ্ছে আয়তনটা কত চেঞ্জ হচ্ছে, 2 থেকে 6 হচ্ছে, তাহলে 6 মাইনাস 2, এটা হবে 10 গণিত 4 সমান 40 জুল, ঠিক আছে। তাহলে সব থেকে কম কৃতকার্য কোন পথে হলো, এবিসি পথে হচ্ছে 80 জুল, ওকে, আর এসি পথে হলে 40 জুল, তাহলে এসি পথে কম কৃতকার্য, অতএব অ্যান্সার হচ্ছে এসি পথে, এসি পথে কৃতকার্য কম, কৃতকার্য কম হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কম্পেয়ার করতে দিয়েছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এসি পথে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট তোমরা পিডিবি থেকে ক্যালকুলেট করবে, একবার এই পথ বরাবর, একবার এইটা, আর একবার এইটা ডাইরেক্ট। ওকে, আর যদি বলে টোটাল কৃতকার্য, তখন কিন্তু এই ত্রিভুজটা ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে নেবে। ওকে, পরে কোশ্চেনে যাও। 7 অথবা বলেছে একটি আদর্শ গ্যাসের জন্য প্রমাণ করো সিপি মাইনাস সিবি সমান আর। আচ্ছা, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ পরিমাণ যদি কোনো সংস্থাকে তাপ দিই, সেটা দুই ভাবে কাজ করে, একটা তার ইন্টারনাল এনার্জি বাড়ায়, সেটা হচ্ছে ধরো ডিইউ, আর ডিডব্লিউ অর্থাৎ কিছুটা অংশ বাহ্যিক কাজ করে, ঠিক আছে। ডিইউটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আভ্যন্তরীণ, মনে রাখবে এগুলো বৃদ্ধি মানে চেঞ্জটাকে মাপতে পারে, কিন্তু অ্যাকচুয়াল আভ্যন্তরীণ শক্তিটা মাপতে পারে না, ঠিক আছে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর ডিডব্লিউটা হচ্ছে বাহ্যিক কৃতকার্য, কতটা কাজ করলো, বাহ্যিক কৃতকার্য, বুঝে নেবে, লেখাটা বোঝা যাবে মোটামুটি। আচ্ছা, তো এখন এই যে রাশিমালাটা দেখো, যদি স্থির চাপে কাজ করে, স্থির চাপে ডিকিউ সমান হবে সিপি ইন্টু ডিটি, স্থির চাপে। কেন, কারণ হচ্ছে স্থির চাপে যে পরিমাণ কাজ করছে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, এটা একক ভাবো, সেটা হচ্ছে তার জন্য ডিকিউ। অর্থাৎ চাপ যদি স্থির থাকে দুভাবে কাজ করে, এক সেটা বাহ্যিক ভাবে কিছুটা কাজ করবে, দুই সেটা আভ্যন্তরীণ শক্তিও বাড়াবে। আর আয়তন যদি স্থির থাকে, ভি যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, এটা হচ্ছে পি কনস্ট্যান্ট, এটা ক্ষেত্রে পি কনস্ট্যান্ট। যদি ভিটা স্থির থাকে, তাহলে তার আয়তন বৃদ্ধির জন্য কোনো কাজ করতে পারছে না। ওকে, অর্থাৎ ভিডিপি মানে ডিডব্লিউ যে মানটা পিডিভি প্লাস ভিডিপি, তো এই জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, কারণ আয়তনটা কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ডিভিটা জিরো, ঠিক আছে, শুধুমাত্র ভিডিপির পার্টটা আসছে। ওকে, তার জন্য যে কাজ করবে, অর্থাৎ এটাকে লেখা যায় তখন সিপি ইন্টু ডিটি সমান সিভি ইন্টু ডিটি প্লাস ডিডব্লিউ, এটাকে লিখতে পারে পিডিভি, ঠিক আছে, বা ডি অফ পিভি, এইভাবে লেখো ডি অফ পিভি। ওকে, এখন পিভি যে ডেরিভেটিভটা, সেক্ষেত্রে দেখো পিভি সমান তো 8টি 1 মোল গ্যাসের জন্য, এখানে 1 মোল গ্যাসের জন্য লিখছি, ঠিক আছে। তাহলে এনটা 1 হয়েছে, পিভি সমান এনআরটি হয়, সেটা এনটা 1 হয়েছে, তাহলে পি ইন্টু ডিভি, পিটা যখন কনস্ট্যান্ট, তখন আমরা কি পাচ্ছি, পি ইন্টু ডিভি সমান আর ইন্টু ডিটি, এই রাশিমালাটা।
যে কারণে এই ডি ডব্লিউ জায়গায় আমরা লিখতে পারি সিপি ইন্টু ডিটি সমান সিভি ইন্টু ডিটি প্লাস এখানে লিখছি আর ডিটি। ঠিক আছে, মানে আমি কি বলতে চাইলাম, যেখানে সিবি সিপি রাশিমালাটা মনে রাখবে একটু, এখানে লিখে দিচ্ছি সিপি সমান হচ্ছে ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, আর সিভি মানে হচ্ছে ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট টি, এই অ্যাট কনস্ট্যান্ট ভি। ঠিক আছে, অর্থাৎ আয়তন স্থির রেখে তার উষ্ণতা বৃদ্ধির জন্য যে তাপ লাগছে সেটা হচ্ছে তার স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর এখানে চাপ স্থির রেখে উষ্ণতা হ্রাস বৃদ্ধির জন্য যে তাপ লাগছে সেটা বৃদ্ধির জন্য, হ্রাসের জন্য নয়, তো সেটা হচ্ছে তার স্থির চাপে আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপও বলা হয় এগুলোকে। তাহলে এখান থেকে দেখো সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি সমান আর ডিটি, তাহলে এখান থেকে সিপি মাইনাস সিবি সমান আর, এটা হচ্ছে সূত্র। তোমরা কাজ করবে একটু শর্ট করবে, এটাকে অনেক বড় হয়ে যায় ঠিকঠাক ভাবে প্রমাণ করতে গেলে। ঠিক আছে, পরীক্ষা অতটা টাইম পাবে না, মানে এম টেম গুণ থাকে তো, এম এন, এম মানে হচ্ছে প্রতিটা গ্যাস অণুর ভর, এন মানে হচ্ছে মোলার মাস, এই মোল সংখ্যা ইত্যাদি, অত কিছু লিখতে হবে না, একটু শর্টে লিখবে, পাশে ডাটাগুলো লিখে দেবে। ওকে, না হলে সময় পাওয়াটাও মুশকিল, কারণ তোমাদেরকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে। ওখানে গিয়ে হজবড়লা করে শুধু লিখে গেলেই চলবে না, মোটামুটি সব কোশ্চেনগুলো যাতে অ্যাটেন্ড করতে পারো সেটাও চেষ্টা করতে হবে। যার জন্য একটা দুটো যদি কোশ্চেন একটু গ্যাটিস পড়ে যায়, মানে তোমরা চেষ্টাই করবে সেইভাবে যে একটা দুটো খুব ভালো করে লিখবে, একটা একটু আধটু যদি কম বেশি হয়ে যায় ডোন্ট কেয়ার। ঠিক আছে, টিচাররাও বুঝে যাবে। ওকে, আচ্ছা 7 অথবা বি বলেছে এসটিপিতে 1 গ্রাম হিলিয়াম গ্যাসের দুটি আপেক্ষিক তাপের পার্থক্য নির্ণয় করো। প্রদত্ত হিলিয়ামের আণবিক ওজন 4, জে এর মান 4, আর এর মান, আচ্ছা তো এক কাজ করো, 1 গ্রাম হিলিয়াম গ্যাস যখন বলেছে, ঠিক আছে, আমাদের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি সমান আর। ওকে, 1 গ্রাম পরমাণুর জন্য এটাকে কাজ করবে সিপি মাইনাস সিবি, এটা তো ছোট হাতের হয়ে যায়, আমি কি করে ছোট হাতে বোঝাবো, মানে সিটা ছোট হাতে আর বড় হাতে একই রকম তো লাগে, আমি ছোট্ট করে একটু লিখছি সিপি মাইনাস সিবি, এটা হবে তখন 8 বাই তার যে আণবিক ভর সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আবার যেহেতু এক্ষেত্রে বলেছে যে যেহেতু টেম্পারেচারটা দেখো জুল পার ক্যালোরি, মানে জে এর মানটা জুল পার ক্যালোরি, মানে এসআইতে দেয়নি। ঠিক আছে, এসআইতে হলে জুল পার জুল, মানে একক থাকে না এসআইতে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এই জে দিয়ে ভাগটাও লিখতে হবে। ওকে, তাহলে এই মানটা আসতে আর এর মান 8 ধরে নিয়েছে, জে এর মান হচ্ছে 4, আর এম এর মান হচ্ছে তোমার মানে 4, He2, তো তাহলে হিলিয়ামের এমটা হচ্ছে 4। ওকে, তাহলে এটা হচ্ছে 4, মানে 8/16, মানে হচ্ছে 0.5। আচ্ছা এককটা একটু ভালো করে বসিয়ে নেবে, 0.5 ক্যালোরি গ্রাম পার কেলভিন ইনভার্স। ওকে, পরের কোশ্চেনে যাও, অর্থাৎ 8 কোশ্চেন। গ্যাসের গতীয় তত্ত্ব ব্যবহার করে একটি আদর্শ গ্যাস দ্বারা প্রযুক্ত চাপের রাশিমালা নির্ণয় করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। বাবারে, বড় থিওরিটাই দিয়ে দিয়েছে। দেখো আমরা এখানে একটা আবদ্ধ পাত্র ধরে নিচ্ছি, ধরো ভি আয়তন, এর যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। ঠিক আছে, আচ্ছা ছবিতে এত লিখবো না, ঘিঞ্জি হয়ে যাবে, আমরা কাজ করি ঘনকটা, আবদ্ধ যে ঘনকের মধ্যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে এল, তাহলে আয়তন ভি সমান এল কিউব, এটা ঠিক আছে। আচ্ছা কোনো একটা পার্টিকেল কোনো এক মুহূর্তে, আমি ধরে নিচ্ছি গ্যাস অণু, কোনো এক মুহূর্তে এই প্রান্তে গেল, ফের আবার এই প্রান্তে এসে ধাক্কা দেবে, মানে সে ফের আবার ব্যাক করে এইদিকে আসবে, বুঝা যাচ্ছে? তাহলে সে গেল এবং তারপর ফিরে আসছে, যখন এখান থেকে এইদিকে ফিরে আসছে, এতটা পর্যন্ত ফিরে আসছে, আচ্ছা আমি এই দিকটাকে মুছে দিলাম, সে এইদিকে আসার পর কিন্তু আবার এই দেওয়ালে ধাক্কা দেবে, আবার জিগজাগ হইতে সে ছোটাছুটিও করবে। তো আমি ওয়াই অক্ষ বরাবর তার যে বেগের উপাংশগুলো, অর্থাৎ টোটাল, সে তো কোন দিকে ছুটবে বলা যাবে না, অর্থাৎ সে এইদিকে ছুটবে, এইদিকে, মানে ভাবো যেটা স্পেসে আছে, সেই দিকে যেতে পারে, এইদিকে উপর দিকে নিচের দিকে, যেদিকে ইচ্ছা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার 3টে উপাংশই থাকবে, কারণ সে 3 ডাইমেনশনাল স্পেসে বিরাজ করছে। তো ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর ইউ, আর ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ ভি, আর জেড অক্ষ বরাবর হচ্ছে ডব্লিউ, মানে তার যে টোটাল যে রাশিমালাটা, অর্থাৎ আরএমএস ভ্যালু সিটা, সি স্কয়ার সমান হবে অ্যাকচুয়ালি স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার, এই রাশিমালাটা মনে রাখবে। ঠিক আছে, তো এখন দেখো সে যখন ছুটছে, তো তার যে ভর, আমি ধরে নিচ্ছি প্রতিটি গ্যাস অণুর ভর, ধরি গ্যাস অণুর ভর সমান হচ্ছে এম, তাহলে এক্স অক্ষ বরাবর একটাই বার করি, দিয়ে সবগুলো বার করব। এক্স অক্ষ বরাবর তার ভরবেগের পরিবর্তন, ধরো আমি এইদিকে ধরলাম এম ইউ ভরবেগ নিয়ে যাচ্ছে, তারপর ব্যাকে যখন দেওয়ালে ধাক্কা মারলো, এম ইউ মাইনাস 2 এম ইউ, মানে হচ্ছে যেদিকে আসলে এম ইউ উল্টো দিকে গেলে মাইনাস এম ইউ। ঠিক আছে, তুমি ভি ডব্লিউ যেটা ইচ্ছা ধরতে পারো, তো আমি এখানে লিখছি এম ইউ মাইনাস অফ মাইনাস এম ইউ, তাহলে এটা হবে 2 এম ইউ। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের হার,
আমরা কি বার করতে চাইছি সেটা লাস্টে গিয়ে বলছি। ভরবেগের পরিবর্তনের হার দেখো, পরিবর্তনের হার মানে হচ্ছে এখানে এক্স অক্ষ বরাবরই, ঠিক আছে, এখানে লিখেছি এক্স অক্ষ বরাবর, ওকে। তাহলে ডিপিডিটি এফটা বার করবো, এফ সমান ডিপিডিটি, সেটাই তো হয় ডিপিডিটি। তো ডিপিডিটি মানে টয়েস এম ইউ, ধরো টি টাইমে সে ছুটেছে এবং টি টাইমে তার যে এসছে এবং গেছে, এবং খেয়াল করো টি যে ভ্যালুটা সেটা বার করবো কি করে। সে ধরো এই প্রান্ত থেকে যাত্রা শুরু করে ওই দিকে গেছে, মানে এল দূরত্ব গেছে, ফের তো আবার ব্যাকে এইদিকে এল এসছে, মানে 2l। তাহলে এখান থেকে এস সমান যে ভিটি ফর্মুলা, এখান থেকে লিখতে পারি 2l সমান টি ইন্টু ইউ। তাহলে টি এর মানটা লিখবো 2l বাই ইউ, এই মানটা লিখবো। তাহলে দেখো 2mu বাই 2l বাই ইউ, তাহলে এখান থেকে কি পাচ্ছি mu স্কোয়ার বাই এল। তাহলে আমরা তো জানি যে ভরবেগের পরিবর্তনের হারটাই বল, তাই আমরা একবারে বল লিখে দিয়েছি। আর অতএব প্রতি দেওয়ালে এক্স অক্ষ বরাবর গতির জন্য, আমরা কিন্তু একটা নিয়ে আলোচনা করছি, পরে ওয়াই জেডটাকে অনুরূপে লিখে দেবো। গতির জন্য প্রযুক্ত চাপ, প্রতি বলতে এক্স অক্ষের বিপরীতে যে দুটো তল আছে সেই দুটো, ওই দুটি তলে, এখানে লিখছি ওই দুটি তলে মানে দেওয়ালে, ওই দুটি তলের দেওয়ালে বা দেওয়ালে যাই হোক, ওই দুটি দেওয়ালে এক্স অক্ষ বরাবর গতির জন্য প্রযুক্ত চাপ, সেটাকে দেখো লিখছি পিএক্স মানে এফ, এটাকে ধরো এক্স লিখলাম, এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এল স্কয়ার, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, সেটাই তো চাপ, তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ এটাকে আমি এ লিখতে পারি, ঠিক আছে, এ এক্স। তাহলে এফ এক্স মানে কত পেয়েছি এম ইউ স্কয়ার বাই এল ডিভাইডেড বাই এল স্কয়ার, মানে এম ইউ স্কয়ার বাই এল কিউব, ওকে। তাহলে এটা হচ্ছে এম ইউ স্কয়ার বাই ক্যাপিটাল ভি, ভি মানে হচ্ছে টোটাল আয়তন এটা। তাহলে এখান থেকে দেখো এম বাই ভি মানে রো ইউ স্কয়ার, ঠিক আছে, ঘনত্বটা লিখে দিলাম। যেহেতু গ্যাস অণু সব দিকে সমানভাবে চাপ দেয়, যেহেতু গ্যাস অণু সব দিকে সমানভাবে চাপ দেয়, যে তাহলে পি এক্স সমান পি ওয়াই সমান পি জেড সমান পি ধরছি, ঠিক আছে। তাহলে এগুলোকে যদি যোগ করি, তিনটাকে যোগ করলে কি হয়, পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, এখান থেকে হবে দেখো 3p, মানে এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়ালস 1/3 অফ পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, ওকে। তাহলে 1/3 অফ পি এক্স পি ওয়াই পি জেড, এগুলোকে যদি যোগ করে দিই, তাহলে এই মানটা আসে দেখো এখান থেকে 1/3 অফ রো ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। এখানে একটা কথা লিখে দেবে, অত আমরা মানে বেশি তো এক্সপ্রেশনে দেখাইনি, ছোট্ট করে লিখে দেবে সমস্ত পার্টিকেল গুলোর জন্য। মানে ইউ স্কোয়ার মানে দেখো অ্যাকচুয়ালি ইউ মানে হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার, অর্থাৎ ইউ স্কোয়ার যখন লিখছি আমি এখানে একবার দেখাচ্ছি যে একটা পার্টিকেল তো নাই, অনেকগুলো পার্টিকেল, তাহলে ইউ স্কোয়ার মানে ইউ ওয়ান স্কোয়ার, ইউ টু স্কোয়ার, ইউ থ্রি স্কোয়ার, মানে এইভাবে যোগ করে ইউ এন স্কোয়ার। অর্থাৎ কি বলতে চাইলাম যে এনটা ধরো পার্টিকেল আছে টোটাল, তাহলে প্রথম পার্টিকেলের জন্য এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ ওয়ান, দ্বিতীয়টার জন্য ইউ টু, তৃতীয়টা ইউ থ্রি, ইউ ওয়ান, এরকম করে সমস্তগুলো ধরা হচ্ছে। তো এখানে ওই ভাষাটা শুধু লিখে দেবে তাহলেই চলবে, একটু গ্যাটিস দেবে, নাহলে অনেক বড় থিওরি এটা। সমস্ত এখানে লিখবে সমস্ত গ্যাস অণুর জন্য এই কথাটা লিখবে, আমার এখানে লেখার জায়গা নেই, তোমরা একটু ভালো করে লিখে নেবে, ঠিক আছে। তাহলে এটা হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, মানে হচ্ছে সি স্কোয়ার, এই যে এই মানটা, ওকে। তাহলে এটাই হবে 1/3 রো সি স্কোয়ার, অতএব প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কোথায় একটু ভালো করে লিখে দিই, এই জায়গাটা বক্স করে লিখে দিচ্ছি, তোমরা খুঁজে নেবে। পি সমান 1/3 রো সি স্কোয়ার, রোটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, এটাই আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। যাই হোক এক বোর্ডেই হয়ে গেছে, একটু গ্যাটিস দিয়েছি, আর বেশি লিখতে যাবে না, মাত্র 3 নাম্বার আছে, অতিরিক্ত লেখালেখির দরকার নেই, ঠিক আছে। যতটা সম্ভব ছোট করা যায় ততটাই। মেন যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমরা ব্যাকে মনে রাখবো, কিভাবে বলতো, চাপ বার করছি, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তার মানে আমাদেরকে বল বার করতে হবে, বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, মানে ভরবেগ বার করতে হবে, তাকে টাইম দিয়ে ভাগ করতে হবে, ভরবেগ মানে হচ্ছে এখানটা, ঠিক আছে। এইভাবে ব্যাকে মনে রাখবে, তাহলে তোমরা সহজেই প্রমাণটা করে আসতে পারবে, ওকে। একবার ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সাইড হয়ে যাচ্ছি, ঠিক আছে। দিয়ে পরের কোশ্চেনটা দেখো, বলেছে এবং তার থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা দেখো, পি সমান তো 1/3 রো সি স্কয়ার, একটু আগে প্রমাণ করলাম। তাহলে এখান থেকে পি ভি সমান 1/3 রো ভি সি স্কয়ার, তাহলে এখান থেকে হাফ অফ পি ভি সমান 1/3 ইন্টু হাফ রো ভি মানে হচ্ছে এম সি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 3/2 1 মোলের জন্য 8টি সমান, এখান থেকে লিখতে পারি দেখো 3/2 এই হাফ এম সি স্কয়ার, এই জায়গাটা ই লিখবো। তাহলে এখানে পিভি সমান হচ্ছে 8টি 1 মোলের জন্য 1 মোল,
গ্যাসের জন্য, ঠিক আছে। তাহলে দেখো ই সমান প্রপোর্শনাল টু টি বলতে পারি, ঠিক আছে। তাহলে পরম শূন্য উষ্ণতা হচ্ছে সেই উষ্ণতা, অর্থাৎ টি সমান যদি 0 হয় তাহলে ইটা 0, তার মানে গ্যাস অণুগুলোর গতিশক্তি 0, অর্থাৎ হাফ mc স্কয়ারটা 0। তার মানে গতিশক্তি 0 মানে হচ্ছে তার বেগটা 0, সি স্কয়ারটা 0 মানে সিটা 0। এর মানে কি, যে উষ্ণতায় গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি 0 হয় তাকেই পরম উষ্ণতা বলে। যে উষ্ণতায় গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি 0 হয় তাকেই পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতা বলে। আর পরম শূন্য উষ্ণতা এখানে পরম বলার কারণটা হচ্ছে এর নিচে আর পৌঁছানো যায় না, ঠিক আছে। এই উষ্ণতার নিচে আর কোনো উষ্ণতা কল্পনা করাও যায় না। বলেছে দুটি গ্যাসের প্রত্যেকটির উষ্ণতা টি, আয়তন ভি, চাপ পি, এদেরকে এমন ভাবে মেশানো হলো যাতে মিশ্রণের উষ্ণতা টি, আয়তন ভি, মিশ্রণের চাপ কত হবে। গতীয় তত্ত্বের ভিত্তিতে তোমার উত্তরের যথার্থতা লেখো। মেশানোর আগে আমি ধরে নিচ্ছি মেশানোর আগে পিভি সমান P1 V1, আচ্ছা আয়তন আর সব একই, তাহলে পিভি লিখছি এন আর টি, ঠিক আছে। মেশানোর পরে পিভি সমান এন টু আর টি, তো এখানে P1 এটা P2 লিখছি। N2 মানে কি হবে, N1 প্লাস N1 মানে 2N1 বা 2N, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাইছি N1 মানে ধরো N মানে টোটাল মোল সংখ্যা, প্রথমে যে গ্যাসটা ছিল তার যে মোল সংখ্যা মেশানোর আগে, মেশানোর পরে দুটো সমমোল যখন মেশাচ্ছি মোলটা যোগ হয়ে যাবে, তাহলে 2N। তাহলে এখান থেকে দেখো এখানে P2V বাই P1V, মানে এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 2 নম্বর ভাজিত 1 নম্বর, ওকে। দেখো তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি N2 বাই N1, N2 মানে 2N, এটা শুধু N মানে 2, তাহলে P2 বাই P1 মানে 2, তাহলে এখান থেকে P2 মানে হচ্ছে 2P1 মানে 2 ইন্টু P1 মানে P ধরো, অর্থাৎ প্রাথমিক যে চাপটা, ওকে। তার মানে গ্যাস অণুর চাপ, অতএব চাপ দ্বিগুণ হবে, ওকে। তার কারণটা এবার গ্যাস অণুর গতিতত্ত্ব থেকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো প্রথমে দেখো আয়তন একই বলেছে, উষ্ণতা একই বলেছে, সেক্ষেত্রে চাপ যা ছিল সেটা শুধুমাত্র মোল সংখ্যার উপর ডিপেন্ড করছে। তৃতীয় ক্ষেত্রে এখন গ্যাসগুলো মেশাচ্ছি, আয়তন একই আছে, উষ্ণতাও একই আছে, তার মানে কি টি যখন একই, তার টি একই মানে হচ্ছে তার গতিশক্তি একই, তাই না। গতিশক্তি একই, কারণটা হচ্ছে গতিশক্তি একই হওয়ার কারণ হচ্ছে ই সমান 3/2 RT, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে গতিশক্তি টি যখন একই থাকবে ইটা একই থাকবে, বাট গতিশক্তি যখন একই, বাট যখন মোল সংখ্যা ডবল হয়ে গেছে, তাহলে একক ক্ষেত্রফলে যে অণুগুলো ছুটে বেড়াচ্ছে, দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কার সংখ্যাটা বেড়ে গেছে, মোল সংখ্যা বেড়ে গেছে মানে একক ক্ষেত্রফলে ধাক্কার সংখ্যাটা বেড়ে গেছে, ধাক্কার সংখ্যা বেড়ে গেছে মানে একক ক্ষেত্রফলে বলটা বেড়ে গেছে। এনটা যখন ইনক্রিজ করছে বল ইনক্রিজ করেছে, ঠিক আছে। তার মানে পিটা অর্থাৎ চাপটা বেড়ে গেছে, তাই ডবল হয়েছে। এই লেখাটা আমি একটু গুছিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনের লেখাটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, একটি গ্যাসকে P0 চাপে একটি বদ্ধ পাত্রে রাখা হলো, যদি সমস্ত অণুর ভর অর্ধেক ও তাদের দ্রুতি দ্বিগুণ করা হয় তবে লব্ধি চাপের মান কত হবে, ওকে। আচ্ছা পি সমান আমরা কি জানি 1/3 রো সি স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে লিখতে পারছি পি 1/3 রো মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে 1/3 m বাই ভি ইন্টু সি স্কয়ার, ওকে। এখন বলেছে P1 বলেছে 1/3 ধরো m1 বাই ভি ইন্টু C1 স্কয়ার, আর P2 চাপটা যখন চেঞ্জ হচ্ছে একের ভরটা তাহলে m/2 করেছে, আর দ্রুতি দ্বিগুণ মানে 2c তার হোল স্কয়ার করেছে, এটা c ছিল, ঠিক আছে। তাহলে P2 বাই P1 কত হবে, P2 বাই P1 দেখো এটা ভাগ করে দাও, 1/3 ভাগ হয়ে যাবে, এইটাকে এটাতে ভাগ করলে হয় m/2 বাই ভি ইন্টু 1 বাই m বাই ভি, ঠিক আছে, ইন্টু 2c তার হোল স্কয়ার বাই c স্কয়ার। তো কাটাকাটি করলে হয় দেখো হাফ, এখানে বেরিয়ে আসবে এই জায়গাটা থেকে, আর এখানে হচ্ছে 4 মানে 2, তাহলে P2 সমান P1 ইন্টু 2, অর্থাৎ P2 সমান 2P0, এই P1টা P0 বলেছে, P1 ইকুয়াল টু P0, অর্থাৎ চাপটা দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভর যখন অর্ধেক করছি, দ্রুতি যখন দ্বিগুণ করছি, চাপটা অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। এর কারণটা হচ্ছে আমাদের তো গতিশক্তি রাশিমালা তো জানা আছে, হাফ mv স্কয়ার, সেরকমই রাশিমালা পি এর রাশিমালাটা, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন, 9 কোশ্চেন দেখো, একটি বস্তু সরল সামঞ্জস্য গতিতে চলমান, সাম্যবিন্দু থেকে কত দূরত্বে তার অর্ধেক গতিশক্তি
ও অর্ধেক স্থিতিশক্তি হবে তা নির্ণয় করো। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের ক্লাস 12 এর ভিডিও, মানে তোমরা যখন 12 এ উঠবে এই ভিডিওগুলো তোমাদেরও কাজে লাগবে, তখন আরো ভিডিও আসবে প্রাইভেট নিজে কোশ্চেন ব্যাংক থেকে, বা যেটা সামনে তাড়াতাড়ি পাওয়া যাবে আর কি। আর অন্যদিকে এখন তোমরা 11 শেষ করে 12 এ উঠবে, তার জন্য ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে মানে আমাদের এই চ্যানেলে। আবার তার সাথে যেহেতু সিলেবাস তোমাদের চেঞ্জ হচ্ছে না, তাহলে তোমরা এই ক্লাস 12 এর যে ভিডিওগুলো এখন দেওয়া থাকছে 2026-এ, সেগুলো তোমাদের 2027-এ গিয়ে কাজে লাগবে, বুঝতে পারছো? প্লাস তোমাদের 2027-এও ভিডিও আসতে থাকবে, তো সেগুলোকে ফলো করো। আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও তোমাদের জন্য অবশ্যই আসতে থাকবে কন্টিনিউ, ঠিক আছে? নেক্সট পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো যে দূরত্ব, ধরো আমি বলছি এই জায়গাটা, অর্থাৎ এখান থেকে x দূরত্বে গতিশক্তি আর স্থিতিশক্তি হাফ হাফ হয়ে যাচ্ছে, তাহলে গতিশক্তি মানে ইকে মানে গতিশক্তি, ঠিক আছে? এই ববটার যে বব বা পিণ্ড, এর ভর যদি হয় m, তাহলে এখানে যে ওমেগা কৌণিক দ্রুতি দিয়ে চলাচল করছে, কৌণিক বেগ বা কৌণিক দ্রুতি বলে চলে, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক বলে, কৌণিক বেগও বলে, ঠিক আছে? আর এখানে এমটা হচ্ছে পিণ্ডের ভর বা যে পিণ্ডটা ঝুলছে পিণ্ডের ভর, তাহলে সেক্ষেত্রে তার একে এর মানটা হচ্ছে, আচ্ছা এ মানে হচ্ছে এটা, এ মানে হচ্ছে সাম্য অবস্থান থেকে ম্যাক্সিমাম যে দূরত্ব, যেটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে অ্যামপ্লিচিউড বা বিস্তার, ঠিক আছে? এটা সরল দোলগতি থেকে প্রবলেমটা দিয়েছে। তাহলে গতিশক্তির রাশিমালা কত হয়? হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার মানে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর স্থিতিশক্তির রাশিমালাটা কি হয়? দেখো স্থিতিশক্তি ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো শর্তে এখানে ইকে বাই 2, এটা হাফ এটাও হাফ বলেছে, ইপি বাই 2, তার মানে কি দাঁড়াচ্ছে? ইকে সমান ইপি, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখান থেকে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকুটি করে দিলে এক্স স্কোয়ার, বা এক্স সমান পাচ্ছি দেখো এ বাই √2। বি কেয়ারফুল, প্লাস মাইনাস দিতে ভুলবে না। অর্থাৎ কেন এটা আসবে এক্স সমান প্লাস মাইনাস এ বাই √2, মানে হচ্ছে এখান থেকে এক্স দূরত্বের ডান দিকে যদি এই ডিস্টেন্সে, ধরো আমি বলছি এই ডিস্টেন্সে তার গতিশক্তি স্থিতিশক্তি সমান সমান হয়, এর বাঁ দিকেও ঠিক সেই জায়গাটাতে গতিশক্তি স্থিতিশক্তি সমান সমান। তার মানে এটা ডান দিকে ধরলে প্লাস, অর্থাৎ এই দিকটা পজিটিভ, তো এই বাঁ দিকটাকে তখন নেগেটিভ। আমরা তো ধরে থাকি এক্স অ্যাক্সিসের ডান দিক পজিটিভ আর এক্স অ্যাক্সিসের বাঁ দিকটা নেগেটিভ, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। ওকে, পরের কোশ্চেন এসো। পরে একটা প্রবলেম দিয়েছে, কে বল ধ্রুবক বিশিষ্ট দুটি অনুরূপ স্প্রিং এম ভরের একটি ব্লকের সঙ্গে যুক্ত এবং তাদের দুটি দৃঢ় অবলম্বনের সঙ্গে যুক্ত করা আছে, যা পদার্থ চিত্রে দেখানো আছে। যখন ভরটিকে তার সাম্যাবস্থান থেকে যে কোনো একটি দিকে বিচ্যুত করা হয়, তখন তা সরল সামঞ্জস গতিতে সরল সামঞ্জস গতিতে আন্দোলিত হয়, তার দোলনের পর্যায়কাল নির্ণয় করো। তো খেয়াল করো, এই যে স্প্রিংটা, একে যখন আমি ধরে নিচ্ছি যে এইদিকে এক্স দূরত্ব যদি ঠেলে দিই, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? অবশ্যই এল প্লাস এক্স হয়ে যাবে। বোঝা যাচ্ছে কথাটা? কি বলতে চাইছি, যে দুটো মানে ধরো একই টাইপের স্প্রিং বলেছে মানে দৈর্ঘ্যটা একই, তো এই দিকটা যদি আমি এক্স ওই দিকে সরিয়ে দিই, তাহলে এর দৈর্ঘ্যটা এক্স বেড়ে গেল, মানে এই দৈর্ঘ্যটা হয়ে যাবে এল মাইনাস এক্স। ওকে, তো এই হচ্ছে ঘটনা যখন এরকম হবে। এবং দেখো স্প্রিং দুটো ফাইনালি একটা পয়েন্টে গিয়ে যুক্ত আছে, অর্থাৎ তোমরা ছবিটাকে এইভাবে একটু ভাবতে পারো যে এই যে জায়গাটা আর এই যে জায়গাটা, ওকে, তো এইখানে এসে বস্তুটা বাঁধা আছে, তার মানে একটা পয়েন্ট থেকে বাঁধা আছে। আর এইখানে ভাবতে পারো যে এই যে অবলম্বনটা সে আলাদাই বাঁধা থাক আর যেইভাবেই থাক সেটা একটাই বিন্দু ভাবতে পারো, কারণ এটা দৃঢ়ভাবে আছে, এটা নড়াচড়া হচ্ছে না, তাহলে এটাকে পুরোটা একটা আলাদা ভাবেই ভাবতে পারো। তার মানে দেখো এটা আর এটা মিলে একটা সমান্তরাল সমবায় গঠন করছে। সমান্তরাল সমবায় ক্ষেত্রে এই স্প্রিংটা, দুটো স্প্রিং যেহেতু আছে, এই ভরটাকে টেনে নামাতে কিন্তু একটু কষ্ট হবে বেশি, ঠিক আছে? কষ্ট বেশি হওয়া মানে হচ্ছে বল ধ্রুবকটা বেড়ে যায়, তাহলে কে প্লাস কে হয়ে যাবে, অর্থাৎ 2k। এটা হচ্ছে কে প্রাইম, ধরো বল ধ্রুবক, মানে আমি বলতে চাইছি, আচ্ছা এটা ভালো করে কি বল ধ্রুবক, অর্থাৎ কি বলতে চাইছি দেখো, যে প্রথমে যা বল ধ্রুবক ছিল এই ক্ষেত্রে টেনে নামাতে গেলে দুটো স্প্রিং যেহেতু বাধা দিচ্ছে, তার মানে বল ধ্রুবকটা ডবল হয়ে গেছে। বল ধ্রুবক বেশি হওয়া মানে আমাদের যে ফর্মুলা সেটা তো জানি, এফ সমান কে এক্স, কে বেশি হলে এফটা বেশি লাগে, এক্সটাও বেশি হলে এফটা বেশি, মানে যত বেশি টেনে ধরে থাকা স্প্রিংটাকে তত বেশি কষ্ট লাগে। একইভাবে বল ধ্রুবক বেশি হলে, ধরো একটা মোটা স্প্রিং, একটা লরির যে সাসপেনশন স্প্রিং, আর একটা তোমার পেনের ভিতরে রয়েছে যে জিটার পেন গুলো, সে সরু স্প্রিং, কোনটা তোমার টানতে বেশি কষ্ট হবে? অবশ্যই লোহার স্প্রিংটাকে টেনে লরির যে স্প্রিংটা, সাসপেনশনের যে স্প্রিং, সরাতেই পারবে না, কারণ তার বল ধ্রুবক অনেক অনেক বেশি, এবং যেটা ডিপেন্ড করে তার স্থিতিস্থাপকতার উপর, ঠিক আছে? অর্থাৎ তার যে প্রস্থ আছে তার সবকিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপর বলেছে যে তাহলে দোলনকাল কত? আচ্ছা, আমাদের দোলনকালের যে ফর্মুলাটা হয় কি হয় গো, টি সমান টয়েস পাই √m/k ইফেক্টিভ বা k প্রাইম, ঠিক আছে? তাহলে এটা টয়েস পাই √m
m বাই কে জায়গায় 2 কে লিখে দাও, দুটো এখানে সমান্তরাল সমবায় যুক্ত আছে, লিখে দেবে সমান্তরাল সমবায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধ্রুবকটা ডবল হয়ে যায়। ওকে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলছিলাম, এটা কিছু কাজে লাগবে না, তোমরা সিম্পল ফর্মুলা ইউজ করবে এটাই, ঠিক আছে, এটাই লিখবে, এর বেশি কিছু নয়। তো অঙ্কটা ক নম্বর দিয়েছে? 1 নম্বর দিয়েছে, এর বেশি আবার কি লিখবে? সবসময় মাথায় রাখবে যেমন দক্ষিণে তেমন ঘন্টা নড়াবে। মানে যারা আমার হিন্দু ভাই বন্ধুরা দেখছো বা স্টুডেন্টরা দেখছো, আর মুসলিম বা যে কোনো মানে কাস্ট্রি দেখো না কেন, এই জিনিসটা সবসময় ফলো করবে। যে আমাদের যে মন্দিরে আর সব পুজো টুজো হয় না, যে যেরকম পুরোহিতরা কি করে, পুরোহিতরা দেখলে আবার আমাকে যেন গালিগালাজ না দেয়, দিলে দেখো ডোন্ট কেয়ার। তো যেরকম দেখে যে চাল বাতাসা পুজো পার্বণ যা সরঞ্জাম রয়েছে যদি বেশি বেশি থাকে, অনেকক্ষণ ধরে একটা মন্ত্র কি 5 বারও উচ্চারণ করতে পারে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমি দেখেছি আমার লাইফে ঘটনা এরকম হয়েছে, আমাদের বাড়িতেই সত্যনারায়ণ পুজোর সময় এটা আমি খেয়াল করে দেখেছি। তো সেক্ষেত্রে অনেক ভালো করে পুজো করে, আর যদি অল্প থাকে অল্প, তোমরাও তাই করবে, নাম্বার বেশি দিলে বেশি বেশি লিখবে, ভালো করে লিখবে। মানে এটা নয় যে ইতিহাস ভূগোলের মধ্যে ঝেড়ে বানাবে, ইতিহাস বাংলার মতো ভূগোলও অতটা বানানো যায় না, সেটা করবে না। জাস্ট যতটুকু দরকার ততটুকু লিখবে, এর বেশি একদম সায়েন্সে বা ফিজিক্সে তো একদমই নয়, ঠিক আছে। তো ওই আর কি কথা বোঝা গেছে, আশা করি তোমরা যে যা বোঝার বুঝে ফেলেছো, কারণ 17-18 বয়স তোমাদের, সো বোঝার ক্ষমতা একদম হাই আপে, ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট। একটু তো কথা বলতেই হবে, গল্প করতে হবে, না হলে বাবা টানা রেকর্ড চলছে, আমারই কি ভালো লাগছে নাকি? না ভালো লাগবে তোমাদের সাথে না গল্প করতে পারলে? একই মানে আমি ধরে নিচ্ছি ক্যামেরার ওই পারে তোমরা আছো আর আমি এখানে। সো অফলাইন ব্যাচে যেরকম ভাবে তোমাদেরকে পড়াবার ট্রাই করি, যেভাবে স্টুডেন্টদের সাথে গল্প করি, আমি এখানেও তাই, ফ্র্যাঙ্কলি, ঠিক আছে। মানে নো টেনশন, তোমরা প্রিপারেশন নিতে থাকো, এসপিডি সমাধান তোমাদের সাথেই আছে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাও। এখানে কেপলারের দ্বিতীয় সূত্রটা জানতে চাইছে। তো কেপলারের দ্বিতীয় সূত্রটা গ্রহের গতি সংক্রান্ত, কেপলারের দ্বিতীয় সূত্রটি লেখো। জাস্ট এটা সূর্য কোনো গ্রহের সংযোজক সরলরেখাটা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ঠিক আছে। তার মানে ধরো এই জায়গাটায় ফোকাসে কত সূর্য আছে, বা এই কেন্দ্রতেই ধরো সূর্য আছে, সাপোজ অ্যাকচুয়ালি ফোকাসে থাকে, এই জায়গাটা থাকে, তো সেটাকে বৃত্তাকার পথ যদি ধরে নিই তখন কেন্দ্র ভাবা যায়, ফোকাসটাকে কেন্দ্র ভাবা যায় তখন। তো এইটা ধরো গ্রহটা এই অবস্থানে আছে, তো এখান থেকে এর যে সমান দূরত্ব, ধরো যে এই ফোকাসে সূর্য বসে আছে, এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, এই গ্রহটা এই অবস্থানে ছিল, ঠিক আছে। এ থেকে যখন বি তে আসছে, এই যে সংযোজক রেখাটা এ এস বা বি এস সি এস ডি এস, এই যে সংযোজক সরলরেখাটা, এই যে একটা এরিয়া কভার করছে না এই জায়গাটা, যখন গ্রহটা এখানে আসছে, তারপর যখন বি তে আসছে, এটাকে সংযোগ করলে এইটা, তারপর এইখানে এলে তখন এরকম একটা কভার করছে না, একটা এরিয়া কভার করছে। এই সরলরেখাটা সমান সময়ের অবকাশে মানে একই ক্ষেত্রফল কভার করে, ঠিক আছে। এটা অর্থাৎ এই যে ত্রিভুজটা, যে কারণে এই জায়গাটা যেমন যখন চলে আসবে তখন তো ত্রিভুজটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ফলে ত্রিভুজটা অনেক সরু হয়ে যাবে, কারণ টোটাল ক্ষেত্রফলটা একই, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে ফর্মুলা, এই ফর্মুলা মেনে যদি এখান থেকে ভূমিটা বেশি হয়ে যায় তখন উচ্চতাটা কম হতে হবে, বা যদি উচ্চতা এখান থেকে যেমন কাছাকাছি আছে, বা এইখানে যেমন কি এখানটা ভূমিটা অনেক কম আছে, ফলে অনেকটা চওড়া থাকবে, এই এরিয়াটা অনেক চওড়া হবে, এই জিনিসটা একটু বুঝে নেবে, ঠিক আছে। অর্থাৎ যত লম্বা হবে তত সরু হবে ত্রিভুজটা, মানে ত্রিভুজ বলতে এরিয়াটা আর কি। আমরা এখানে শর্টের ত্রিভুজ বলছি, যদি অ্যাকচুয়াল ত্রিভুজ নয় কিন্তু, এই যে এটা কিন্তু একটা কার্ভ, আবারও বলছি এই অংশটা কার্ভ, আর এটা সরলরেখা, সো এটাকে ত্রিভুজ বলা যাবে না, জাস্ট একটা এরিয়াই বলবে। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে গ্রহের গতির ক্ষেত্রে কোন কোন ভৌত রাশি ধ্রুবক থাকে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কারণ বাইরে থেকে তো কোনো টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, আমাদের পৃথিবী যে ঘুরছে সূর্যের চারপাশে, পৃথিবীকে আমরা কেউ জোর করে গিয়ে কিন্তু ঠেলে করছে, এ বেটা ঘরে ঘরে লেড়ে লেড়ে চড়ে চড়ে ঘোরাচ্ছে না, কিন্তু সেটা নয়, ঠিক আছে। সে অটোমেটিক ঘুরছে। আর আমাদের নিউটনের সূত্র বা সংরক্ষণ সূত্রগুলো কি বলে, যে বাইরে থেকে টর্ক না অ্যাপ্লাই হলে কৌণিক ভরবেগ একই থাকে, বাইরে থেকে বল অ্যাপ্লাই না হলে রৈখিক ভরবেগ একই থাকে, যে কারণে পৃথিবী সারা জীবন সূর্যের চারপাশে ঘুরবে। অর্থাৎ পৃথিবীকে বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই হচ্ছে না, শুধুমাত্র সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী যে মহাকর্ষীয় বল এবং অভিকেন্দ্র বল, সেইটুকুই ফোর্স হচ্ছে, ঠিক আছে। তাই সে সারা জীবন ঘুরবে, সে থেমে যাবে না। অনেক সময় আমাদের বিভিন্ন ইউটিউবে আর দেবো গাদা গাদা উল্টোপাল্টা ভিডিও আছে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ইয়ে হয়ে যাবে, পৃথিবী থেমে যাবে, ডোন্ট কেয়ার, কোনো চিন্তা করো না, নো টেনশন, পৃথিবী ধ্বংস হবে না, তোমরা চলতে থাকো। অনেক বিজ্ঞানীরা অনেক কথা বলছে, তো বিজ্ঞানীরাও চিন্তিত আছে, অবশ্যই অনেক কিছুতে চিন্তিত আছে, কারণ আমাদের কার্যকলাপ সেগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, মনুষ্য সৃষ্ট যে কার্যকলাপ। তবে এমনি প্রকৃতিগতভাবে ওই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা যখন পৃথিবী যদি ধ্বংস হয়ে থাকে, সৃষ্টি যখন হয়েছে ধ্বংস হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে। তো যদি হয়েই থাকে আমরা তখন সেটা দেখতে পাবো না, আমাদের জন্মে সেটা ভেবে লাভ নাই আর, ঠিক আছে। আমাদের কাজ করে যাও, আমাদের মানে রেগুলার পড়াশোনা এইসব ফালতু চিন্তা মাথায় নেবে না, ঠিক আছে। নেক্সট, সূর্য থেকে দুটি গ্রহের দূরত্ব যথাক্রমে 10⁻13 মিটার, 10⁻12 মিটার, তাদের আবর্তনকালের অনুপাত নির্ণয় করে। এখানেই হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, এটা এর দাগ ছিল, 10-এর দাগের এ, ঠিক আছে, 10-এর দাগে বি। আমরা কেপলারের সূত্র থেকে কি জানি, থার্ড ল থেকে, অর্থাৎ কেপলারের থার্ড ল, এখান থেকে কি জানি, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। আমি শর্টে একটু লিখে দিলাম, হ্যাঁ। তাহলে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার প্রপোর্শনাল টু, মানে এখানে সমান দিতেই পারি, কে দিয়ে গুণ করে দিচ্ছি, কে আর কিউব, তাহলে কে
r1 কিউব বাই r2 কিউব। r1 মানে হচ্ছে 10⁻13, এটা হচ্ছে 10⁻12 তার হোল কিউব, তাহলে 10-এর কিউব মানে 1000। ওকে, আচ্ছা এটা আলাদা 1000, তাহলে এখান থেকে t1 বাই t2 তার হোল স্কোয়ার সমান 1000, তাহলে এখান থেকে t1 ইজ টু t2 মানে হচ্ছে 1000 তার রুট অনুপাত 1 তার রুট, এখানে 1 আছে কি 1000 বাই 1 আছে এই জায়গাটা 1, তাহলে এটা 1000 তার রুট মানে হচ্ছে 10√10 ইজ টু 1। ঠিক আছে, 10√10 ইজ টু 1। উত্তরটা আমি পাশে লিখে রাখছি, কোথায় লিখি, এটা উত্তরটা এখানে লিখেছি 10√10 ইজ টু 1। একটু ভালো করে দেখে ম্যানেজ করে লিখে নেবে, ঠিক আছে। ওকে, যদি একটি কৃত্রিম উপগ্রহ একটি গ্রহের অত্যন্ত নিকটে থেকে থাকে তাকে প্রদক্ষিণ করে, তবে উপগ্রহের আবর্তনকাল ও গ্রহের ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আচ্ছা, গ্রহ বলেছে, তো ধরো এটা হচ্ছে গ্রহ, ঠিক আছে, এটা গ্রহ, এর ভর হচ্ছে m, ওকে, আর এর ব্যাসার্ধ হচ্ছে r, ক্যাপিটাল R দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে r ব্যাসার্ধের, ঠিক আছে, এখান থেকে ধরো r ব্যাসার্ধের জাস্ট এইখান থেকে h উচ্চতায়, এইখান থেকে এটা হচ্ছে h উচ্চতা, h উচ্চতায় এখানে একটা উপগ্রহ, এটা হচ্ছে উপগ্রহ, এটা ঘুরছে এবং উপগ্রহের ভর হচ্ছে m, ঘনত্ব হচ্ছে ρ। ঠিক আছে, যেখানে h r সমান হচ্ছে ক্যাপিটাল R প্লাস h, মানে এই ও থেকে, ও বিন্দু থেকে এখানে ধরো p বিন্দু যে দূরত্ব, ঠিক আছে, তো ও থেকে p বিন্দু দূরত্ব এটা হচ্ছে আমাদের গ্রহের কেন্দ্র থেকে যে দূরত্ব। এখন দেখো ঘূর্ণনের জন্য কি দরকার পড়ে, অভিকেন্দ্র বল কাকে যোগান দেয়, অভিকেন্দ্র বলের যোগান দেয়, অভিকেন্দ্র বলের যোগান দেয় কে, মহাকর্ষে আকর্ষণ বল। ঠিক আছে, তার মানে এখানে অভিকেন্দ্র বল হচ্ছে m v স্কয়ার, যদি v দ্রুতিতে ঘোরে উপগ্রহটা, এখানে v দ্রুতিতে যদি ঘোরে তাহলে mv স্কয়ার বাই r ইকুয়াল টু g ক্যাপিটাল M ইন্টু m বাই r স্কয়ার। ওকে, অর্থাৎ এটা উপগ্রহ, এটা হচ্ছে গ্রহ, ঠিক আছে, গ্রহের যে ভর ক্যাপিটাল M আর উপগ্রহের ভর হচ্ছে ছোট হাতের m। ওকে, আমি শর্টে একটু লিখে দিচ্ছি, উপগ্রহের ভর হচ্ছে m, ঘনত্ব হচ্ছে ρ, ঠিক আছে, আর গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল M, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R। এটা দেখো v স্কয়ার সমান gm r, ওকে, মানে হচ্ছে gm বাই r প্লাস h, rটা হচ্ছে গ্রহটার ব্যাসার্ধ। ঠিক আছে, এখন দেখো v সমান তাহলে পাচ্ছি দেখো gm বাই r প্লাস h, তাহলে t সমান আমরা জানি 2 পাই r বাই v, অর্থাৎ 2 পাই r প্লাস h, অর্থাৎ v সমান রুট gm বাই r প্লাস h। ঠিক আছে, t সমান 2 পাই r বাই v, 2 পাই r প্লাস h বাই v মানে হচ্ছে এই মানটা, মানে রুটের ভিতর gm বাই r প্লাস h। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 পাই রুট ওভার অফ r প্লাস h তার হোল কিউব বাই gm। এখন gm মানে হচ্ছে gm সমান g r স্কয়ার, জিটা এখানে ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, ছোট হাতের যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচটা প্রায় টেন্স টু 0। ঠিক আছে, তো এইচ এর মান যেহেতু খুব মানে নিকটবর্তী বলেছে, উপগ্রহটা খুব নিকটবর্তী, তাহলে এই আর এর তুলনায় এই যে এইচটা অর্থাৎ হাইটটা খুবই 0, তাহলে এটা হবে r কিউব ডিভাইডেড বাই এটা হবে g r স্কয়ার। ওকে, তাহলে এটাকে লিখতে পারি 2 পাই রুট r বাই g। এখন দেখো g এর যে রাশিমালাটা, রো এর সাথে g এর সম্পর্ক হয় রো সমান 3g বাই 4 পাই আর জি, এটা তোমরা একটু মুখস্থই রাখবে, কিংবা gm সমান g, এই যে gm সমান g r স্কয়ার, এখানে m এর জায়গায় 4/3 পাই r কিউব রো বসাবে, তাহলে কাটাকুটি করে রো আর জি এর মধ্যে সম্পর্কটা ওইটা আসবে। তাহলে দেখো এই মানটাকে যদি বসাই 2 পাই রুট ওভার অফ r বাই জি এর মানটা বসাচ্ছি 4 পাই রো আর জি। ঠিক আছে, এই মানটা যদি ক্যালকুলেট করি, আচ্ছা এখানে একটু ভুল ধরা হয়েছে, এটার উপগ্রহের ঘনত্ব রো নয়, হ্যাঁ একটু ভুল হয়েছে, এটা উপগ্রহের ভরটা m, এর ব্যাসার্ধ আর এর ঘনত্ব রো। পরীক্ষায় কোশ্চেনটা ছিল আমি খেয়াল করিনি, ঠিক আছে, যেখানে এক্সপ্রেশনটা একটু ভুল আসছিল। ওকে ওকে, মানে মনে হবে গ্রহটার ভর ঘনত্ব ব্যাসার্ধ দেওয়া আছে, এটা রো, ঠিক আছে, আর উপগ্রহটা ক্ষেত্রে শুধু তার ভর দেওয়া আছে। তো দেখো এইটাকে যদি কাটাকুটি করে 8টা কেটে যাচ্ছে, তাহলে 4 পাই রো জির সাথে রুট, অর্থাৎ টি সমান 2 পাই রুটের ভিতর 1/4 পাই রো জি, এটা এরকম একটা রাশিমালা আসছে, অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই রো। ঠিক আছে, এই রাশিমালাটা পাচ্ছ দেখো, টি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই রো, এটা মনে রাখবে তাহলেই হবে।
এটা আমাদের আনতে বলেছে, অর্থাৎ গ্রহের ঘনত্বের সাথে উপগ্রহের যে প্রদক্ষিণকাল তাদের যে সম্পর্ক। ওকে, ভালো রাশিমালা এসছে একটা, তোমরা একটু ম্যানেজ করে নেবে যে এখানে রোটা উপগ্রহের ঘনত্ব নয়, গ্রহের ঘনত্ব, এটা একটু ভুল হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনটা বলেছে কলকাতার আকাশে কেন কৃত্রিম উপগ্রহকে স্থাপিত করা যায় না। সাধারণত কৃত্রিম উপগ্রহগুলো যেগুলো স্থাপিত হয়, এটা ধরো আমাদের পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষীয় তল, এইটা হচ্ছে নিরক্ষীয় তল, অর্থাৎ আমাদের আর এই বরাবর যেটা হবে এখান থেকে এই বরাবর, সেটা হচ্ছে আমাদের মধ্যরেখা থাকে, মূল মধ্যরেখা থাকে এই দিকটা। তাহলে নিরক্ষীয় তল বরাবর সাধারণত দেখে উপগ্রহ বলতে আমাদের ভূসমলয় যে উপগ্রহগুলো এই নিরক্ষীয় তলে স্থাপন করা হয়। কিন্তু কলকাতায় যেটা অবস্থিত সেটা মোটামুটি কিছুটা দক্ষিণ দিকে, প্রায় 23.5 ডিগ্রি দক্ষিণে। ওকে, 23.5 ডিগ্রি দক্ষিণে এখানে অবস্থিত। তো যে কারণে সে পুরোপুরি কিন্তু এখানে নিরক্ষীয় তলে থাকছে না। নিরক্ষীয় তলে না থাকলে মানে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে আহ্নিক গতি যেটা 24 ঘন্টা এক পাক ঘুরে, এখানে এই যে এই কক্ষপথ বরাবর, মানে এই কক্ষপথের চারপাশে উপগ্রহটাও এখানে 24 ঘন্টা এক পাক ঘুরবে, ফলে তাকে সেই জায়গা থেকে দেখা যায়। কিন্তু যেহেতু এটা পুরোপুরি নিরক্ষীয় তলে নাই, তাই একে কলকাতার আকাশে স্থাপন করা যায় না। বরং আমাদের যে লন্ডন গ্রিনিচ যে জায়গাগুলো আছে আর কি, এই জায়গাতে, সেই জায়গাগুলোতে স্থাপন করা গেছে। তোমাদেরকে স্ক্রিনে একটু লেখাটা দেওয়া থাকছে, তোমরা একটু ওখানটা পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাও, আমাদের গ্রুপ সেকশন সি। আচ্ছা, এখানে বলি তোমরা চেষ্টা করতে পারো যে প্রথমে সেকশন সিটাকে আগে অ্যাটেন্ড করে নাও। ঠিক আছে, কারণ সেখানে ছোট ছোট কোশ্চেন থাকে, যদিও 5 নম্বরের কোশ্চেন, বাট ছোট ছোট ভাগ করা থাকে। তারপর সেকশন এ, তারপর সেকশন বি। ঠিক আছে, সেকশন বিটা সব থেকে ব্রড কোশ্চেন থাকে, যদিও 3 নম্বরের কোশ্চেন, কিন্তু কোশ্চেন গুলো দেখা যায় যে ওই 3 নম্বর ফুল 3 নম্বর দিয়ে দিচ্ছে। ওকে, তার মানে শর্ট কোশ্চেন হিসাবে দেখতে গেলে আগে সি, তারপর এ, তারপর বি। এরপর তোমরা যদি কোশ্চেন সহজ পেয়ে যাও, তোমরা সেই মতো অ্যাটেন্ড করবে, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠান্ডাতে কাশি হচ্ছে, তাই জোয়ানের কৌটো ঢালছি, আর গলা চালাচ্ছি, না হলে এত ঠান্ডা লাগছে, মানে কাশির জন্য জোয়ান খেয়ে চালাতে হচ্ছে আর কি। পোঁয়াশের অনুপাতের সংজ্ঞা লেখো। দেখো পোঁয়াশের অনুপাতে কি বলছে, সাধারণত কি দেখতে পাই যে কোনো একটা দণ্ডকে বা একটা রাবারকে সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে রাবার কাজ ধরে টানলে দেখবে সরু হয়ে যায়। তার কারণটা হচ্ছে, সরু হওয়ার কারণটা হচ্ছে আয়তনটা একই রাখতে হয়। অর্থাৎ এখানে আয়তন মানে ভি সমান এ ইন্টু এল। এ মানে এই প্রস্থচ্ছেদটা, ঠিক আছে, এল মানে এই দৈর্ঘ্যটা। ওকে, যদি এটা লেন্থটা যখন বাড়াচ্ছি, মানে এলটা যখন বাড়াচ্ছি, তাহলে এটা কমতে হবে, যাতে করে গুণফলটা সবসময় আয়তনটা অর্থাৎ ভিটা একই থাকে। ওকে, তো সেক্ষেত্রে এই যে ঘটনাটা, এটা ধরো একটা লম্বা দণ্ড বা তার, ঠিক আছে, যার দৈর্ঘ্যটা হচ্ছে এল, ক্যাপিটাল এল, আর এর যে ব্যাসটা হচ্ছে ডি। এখন এইটাকে যখন টেনে লম্বা করছি, মানে তখন সে শুরু হয়ে যাচ্ছে, দেখো এই যে ডট ডট করে দেখাচ্ছে, ওটা তার দ্বিতীয় মানে পজিশনটা, তো সেক্ষেত্রে শুরু হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তার যে লেন্থটা কতটা বাড়ছে, এখান থেকে এতটা, ছোট হাতের এল, এটা বাড়ছে, এটা বৃদ্ধি। এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাপ, ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাপ। এবং এই যে ছোট হাতের ডি, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ব্যাস ছিল এতটা, যে কমেছে কতটা কমছে, তাহলে ডিটা হচ্ছে ব্যাস এর হ্রাসের পরিমাণ, কতটা কমছে সেটা হ্রাসের পরিমাণ। ওকে, অনুদৈর্ঘ্য বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি, সেটা কি বলা হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি সেটা হবে চেঞ্জ মানে ছোট হাতের এল বাই অ্যাকচুয়াল মান মানে বড় হাতের এল। আর পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ পার্শ্বীয় বরাবর সে যে কতটা দৈর্ঘ্য কমে গেল, পার্শ্বীয় বিকৃতি, এটা পার্শ্বীয় বিকৃতি, সেই মানটা হবে চেঞ্জ মানে কতটা চেঞ্জ হয়েছে বাই অ্যাকচুয়াল। তো সিগমা এটাকে বলা হয় পোঁয়াশের অনুপাত, পোঁয়াশের বা পয়েসের, বিভিন্ন মানে বাংলাতে অনেক রকম উচ্চারণ হয়, পোঁয়াশের অনুপাত বা পয়েসনস রেশিও। ঠিক আছে, সেটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, এইটা ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। সাধারণত এখানে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া হয়, তার কারণটা হচ্ছে জেনারেলি এটাই তো হয়, লম্বায় দৈর্ঘ্য বাড়লে তখন এটা কমে যায়, মানে একটা বাড়লে একটা কমে যাচ্ছে, তখন এটা নেগেটিভ হয়। ওকে, বৃদ্ধিটাকে প্লাস ধরলে হ্রাসটাকে নেগেটিভ ধরবো। তো সেক্ষেত্রে পার্শ্বীয় বিকৃতি মানে ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ ডি বাই ছোট হাতের এল, বড় হাতের এল বাই বড় হাতের ডি। ঠিক আছে, এটা হচ্ছে পোঁয়াশের অনুপাতের রাশিমালা। ওকে, নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, এখানে তার সাথে আরো কিছু কোশ্চেন জুড়ে দিয়েছে। এই যে বললাম সেকশন সি তে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র কোশ্চেন থাকবে। ক্ষুদ্র কোশ্চেন তোমাদের নাম্বার তোলার জন্য খুব ভালো, আবার নাম্বার কাটার জন্য ভালো, সেটা বলতে হবে না, তবে নাম্বার তোলা যায়, অনেক নাম্বার ওঠে। হ্যাঁ, তো এখানে বলেছে যে তার একটি রাশিমালা লেখো। এই তো রাশিমালা লিখেই ফেলেছি এটা। আচ্ছা, উক্ত রাশিমালায় ঋণাত্মক চিহ্নের তাৎপর্য কি? ঋণাত্মক চিহ্ন মানে হচ্ছে দৈর্ঘ্য বাড়লে তার প্রস্থচ্ছেদ কমে যায়। এখানে লিখে দেবে দৈর্ঘ্য বাড়লে
প্রস্থচ্ছেদ কমে, কারণ আয়তনটা একই থাকতে হবে বলেছি। আয়তন কখন চেঞ্জ হবে গো? যদি সেটা কেটে বাদ দিই, তারটাকে যদি কেটে দিই বা নতুন করে তার এনে জুড়ে দিই, তবে আয়তনটা চেঞ্জ হবে, আদারওয়াইজ আয়তনটা একই থাকবে। ঠিক আছে, প্রস্থচ্ছেদ কমে, তাই এখানে নেগেটিভ চিহ্নটা আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। নেক্সট পরের কোশ্চেন, তাহলে 11A কমপ্লিট। বি, স্থিতিস্থাপক স্মৃতিশক্তি কাকে বলে? ও, স্থিতিস্থাপক স্মৃতিশক্তি মানে হচ্ছে কোনো একটা স্থিতিস্থাপক বস্তুকে তার দৈর্ঘ্য বা আয়তন বা কোনো কিছু আকৃতি পরিবর্তন করলে সেটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। যেমন ধরো একটা দম দেওয়া ঘড়ি, যে স্প্রিংটাকে গুটিয়ে সংকুচিত করলে সেটা একটা স্থিতিস্থাপক শক্তি হিসাবে সঞ্চিত হয়। তো এই শক্তিটা হচ্ছে স্থিতিস্থাপক শক্তি। মনে থাকবে যে তার স্থিতিস্থাপকতার জন্য যে শক্তি সঞ্চিত হয় এবং তার আকৃতি পরিবর্তন করলে যে শক্তি চেঞ্জ হয়, সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক শক্তি। নেক্সট কি বলেছে? প্রমাণ করো একটি নির্দিষ্ট টান প্রদানকারী প্রসারণশীল একটি তারে যে পরিমাণ কৃতকার্য হলো তা হচ্ছে ডব্লু সমান, যে পরিমাণ কার্য করা হলো। আচ্ছা, ডব্লু সমান হাফ প্রসারণ বল ইন্টু তারের প্রসারণ। আচ্ছা, এটা আমরা একটু অবকলন বিদ্যার সাহায্য নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে তোমরা, হয়তো তোমাদের 11-এর পর তো অবকলন বিদ্যা ভালোভাবে পড়া হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে খুব গন্ডগোল হয়, আমি খেয়াল করে দেখেছি। মানে অনেক কিছু তোমাদের অ্যাডভান্স জিনিস লাগে, সেগুলো হয়তো পড়ানো হয় না, আবার সিলেবাসটাও সেই রকম ভাবে করেছে যে কারণে খুব একটা গন্ডগোলের জিনিস। যাই হোক, ধরো এই যে একটা তারটা ঝুলছিল, ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল লেংথ, এখান থেকে এতটা হচ্ছে তার অ্যাকচুয়াল লেংথ। তো আমি টেনে বাড়াচ্ছি কতটা, এল পর্যন্ত বাড়াচ্ছি, ভালো করে বোঝো, এইখান থেকে অ্যাকচুয়াল এল পর্যন্ত বাড়াচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি তো একবারই এলটা বাড়াতে পারবো না, টেনে বাড়াচ্ছি, মানে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, অর্থাৎ ওর জন্য একটা ঝুলি দিচ্ছি ডব্লু, টেনে বাড়াচ্ছি ঠিকই, কিন্তু একবারে তো আমি এল বাড়াতে পারবো না। আমি কি ভাবছি, অবকলনে এটা একটা সুবিধা যে আমি প্রথমে একটুখানি টানলাম, আবার একটুখানি টানলাম, আবার একটুখানি টানলাম, টেনে টেনে পুরোটা বাড়ালাম। ঠিক আছে, ধরে নিচ্ছি কোনো এক মুহূর্তে এরকম ভাবে ডিএক্স পরিমাণ আমি বাড়ালাম। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারলে, যে প্রথমে একটুখানি টেনে বাড়ালাম, তার জন্য যে কাজ করলাম সেটা ক্যালকুলেট করবো, যে ফাইনালি পুরো একটু 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 গুলোকে পুরো মানে জয়েন করে দিয়ে, মানে গোটা করে দিয়ে তাকে ইন্টিগ্রেশন করে দিয়ে সেটা জয়েন করে দিলে সেটা হচ্ছে টোটাল কৃতকার্য। অর্থাৎ ধরি তারের, আচ্ছা মনে রাখবে বল ধ্রুবক জিনিসটা শুধু স্প্রিং এরই হয় না, তারেরও হয়। ঠিক আছে, তো এখানে বল ধ্রুবক হিসেবে আমরা লিখবো না, ইয়ং গুণাঙ্ক আকারে লিখবো। ওয়াই এর মান কি হয়? পীড়ন বাই বিকৃতি এফ বাই আলফা বাই এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে এল সমান দেখো লিখতে পারি এফ আলফা এফ ক্যাপিটাল এল বাই আলফা ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল এল। এটা ধরি তারের দৈর্ঘ্য প্রসারণ ডিএক্স এর জন্য ক্ষুদ্র, এটা ক্ষুদ্র মানে দৈর্ঘ্য প্রসারণ, কৃতকার্য ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ মানে আমরা লিখতে পারি বল ইন্টু সরণ এফ ইন্টু ডিএক্স। এফ এর মান কত হয়? এফ এর মান দেখো ওই যে রাশিমালাটা, এখান থেকে চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, পরে লিখতে পারি। ঠিক আছে, এই জন্য কৃতকার্য দেখো ডব্লু সমান ইন্টিগ্রেশন অফ ডি ডব্লু, মানে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। ঠিক আছে, তো এখানে আমরা একটুর জন্য, ধরো আমি সাপোজ বললাম যে একটুর জন্য কৃতকার্য করছি, তো তো এই যে টানটা সরণ হচ্ছে সেটা তার বলের সাথে সমানুপাতিক, এটাকে আমরা লিখতে পারি কে এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মানে কি বলছে, এটা স্প্রিং নয় কিন্তু তারের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে লিখছি ওয়াই সমান, যদি একটুখানি লিখি এফ বাই আলফা বাই এক্স বাই এল, তাহলে এখান থেকে এক্স সমান আমরা লিখতে পারি এফ এল বাই আলফা ওয়াই। তাহলে এইভাবে লিখতে, এফ এর জায়গায় লিখছি দেখো এক্স ইন্টু আলফা ইন্টু ওয়াই ইন ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এই জায়গাটা থেকে চেঞ্জ করে নিচ্ছি। এফ এর মানটা এক্স আলফা ওয়াই ক্যাপিটাল বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএক্স। ওকে, তো তাহলে এটাকে ক্যালকুলেট করো, আলফা ওয়াই বাই এল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2। তাহলে এটা 0 থেকে এল পর্যন্ত বাড়াচ্ছি। ঠিক আছে, ইন্টিগ্রেশনের লিমিটটাও ঠিক করে নেবে। তাহলে 0 থেকে ছোট হাতের এল, তাহলে আলফা ওয়াই বাই এল ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এটা 0 থেকে এল। তাহলে এই মানটা কত হয়? আলফা ওয়াই বাই এল ইন্টু এল স্কোয়ার বাই 2। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করো, হাফ ইন্টু ওয়াই আলফা এল বাই ক্যাপিটাল এন ইন্টু এল। তো দেখো ওয়াই আলফা এল বাই এল, এটা কিসের মান পাচ্ছি গো? ওয়াই আলফা এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে এফ। এখান থেকে বার করে নাও, এফ মানে ওয়াই আলফা ছোট হাতের এল বাই বড় হাতের এল, তাই না? তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি, একটু ভালো করে লিখছি, এটা কোথায় টানবো? এইখানে টানছে। হ্যাঁ, তো তাহলে কৃতকার্য ডব্লু সমান হাফ ইন্টু ওয়াই আলফা এল মানে হচ্ছে ফোর্স ইন্টু লেংথ, সেটাই আমাদের জানতে চাইছে। অর্থাৎ হাফ ইন্টু প্রসারণ বল ইন্টু তারের প্রসারণ সমান হাফ ইন্টু প্রসারণ বল ইন্টু তারের প্রসারণ, এটাই। ওকে,
এটাই জানতে চাইছে। যেটা কে ধরে নিচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কে ধরলেও চলে আসতো, অসুবিধা নেই। কে এর জায়গায় আবার কে এক্স এর জায়গায় এফ বসিয়ে দিতাম, সুবিধাই হতো। কে এক্স স্কোয়ার বাই 2 আসতো, কে এক্স ইন্টু এক্স বাই 2, এক্স এর জায়গায় এল বসাতাম, কে এক্স এর জায়গায় এফ বসাতাম, তাহলে আরো সোজা হতো। যাকে আমাদের যেহেতু তার বলেছে, তারের আকারে আনতে হলো, মানে ইয়ং গুণাঙ্ক দিয়ে আমাদেরকে ভাবতে হলো। একটু ঘিঞ্জি হয়েছে, তোমরা একটু বোঝে নাও। প্রথম থেকে যারা শুনছো কোনো অসুবিধা হবে না, যেহেতু তুমি ভিডিওটা দেখছো, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট পরের কোশ্চেনে যাও। পরের কোশ্চেন কি বলেছে, দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা দাও। দৃঢ়তা গুণাঙ্ক মানে হচ্ছে, দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তোমরা সংজ্ঞাটা লেখার সময় অবশ্যই এই কথাটা উল্লেখ করবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, ঠিক আছে। এটা না উল্লেখ করলে কিন্তু পুরোটাই ভুল। স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলে। কৃন্তন পীড়ন বিকৃতি বোঝাতে গেলে এইটা ধরো একটা দেশলাই বাক্স, ঠিক আছে, সংক্ষেপে সহজে এইভাবে বোঝো। তো দেশলাই বাক্সটার ক্ষেত্রে ধরো এরকম ভাবে তার একটা পজিশন আমি দেখাচ্ছি, মানে এই দিক থেকে ঠেলে দেওয়ার ফলে সেই জিনিসটা অনেকটা এরকম দেখতে লাগছে। ওকে, তো সেক্ষেত্রে দেখো তার যে অ্যাকচুয়াল যে লেন্থটা ছিল, মানে এই জায়গাটা ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে অ্যাকচুয়াল লেন্থ তার সাপেক্ষে যে কিছুটা অ্যাঙ্গেল করে সরে গেছে, সেটা হচ্ছে থিটা। আর এই যে এখানে যে দৈর্ঘ্যটা গেছে এল, তাহলে থিটা সমান ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে থিটা মানে হচ্ছে প্রায় এল বাই এল, এখান থেকে এটা হচ্ছে ক্যাপিটাল এল, এই জায়গা থেকে এটা দৈর্ঘ্যটা। তার সাপেক্ষে যেটা এটা হচ্ছে কৃন্তন বিকৃতি, আর কৃন্তন পীড়ন মানে হচ্ছে ওই এফ বাই আলফা যেটা হয় বাই ট্যান থিটা, ঠিক আছে। এটা হচ্ছে কৃন্তন মানে গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক। অবশ্যই উল্লেখ করবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। নেক্সট পরের কোশ্চেন, লাস্টের দিকে চলে এসেছি, এরপর ধৈর্য হারিয়ে যাচ্ছে আর কি, অনেকক্ষণ চলছে তো, তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, একটি টান দেওয়া তারের পীড়ন বিকৃতি লেখচিত্র আঁকো, তাতে নতিবিন্দু অসহভাট বিন্দু চিহ্নিত করো। তো দেখো পীড়ন আর বিকৃতি যদি লেখচিত্র আমরা আঁকি, বিকৃতিটা যেহেতু মৌলিক মানে স্বনির্ভর আছে, সেটা এইদিকে যাবে, পীড়নকে ওয়াই অক্ষ বরাবর বসাবো। তো প্রথমে যখন তো আমরা বিকৃতি বাড়াচ্ছি, পীড়ন তত উল্টো দিকে বাড়ছে, মানে কি একটা তারকে টেনে ধরতে থাকলে তার উল্টো দিকে মানে সে সংকুচিত হওয়ার চেষ্টা করে ততটাই বেশি। তো এটা প্রায় সমানুপাতিক, যেখানে সরলরৈখিক পাচ্ছি। একটা টাইম পর এই যে জায়গা থেকে নত হচ্ছে, এই জায়গাটা একটু কমে যায়, ফলে এই জায়গাটা চলে এলে তারপর যদি আমরা তারটাকে আরো প্রসারিত করে ছাড়তে থাকি, তো ছেড়ে দিলে কিন্তু সে পুরোপুরি নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসে না, ফিরে আসে এই জায়গাটা, মানে এটা ধরো ও বিন্দু, এটা ও প্রাইম, ও প্রাইমেতে ফিরে আসে, ও তার ফিরে আসে না, ঠিক আছে। অর্থাৎ একটা সাস্টেনেবল প্রসারণ, মানে এই জায়গাটা বিকৃতি, স্থায়ী বিকৃতি, এই যে ও থেকে ও প্রাইম, ও প্রাইম, এটা হচ্ছে স্থায়ী বিকৃতি, এটা রয়ে যায়। যেমন ছোট্ট উদাহরণ, তোমরা রাবারকে বারবার টানতে থাকলে দেখবে একটা টাইম পর রাবারটা পুরো অরিজিনাল পজিশনে ফিরে আসে না, কিছুটা মানে টান টান অবস্থা তার দৈর্ঘ্যটা বেড়ে যায়, এই জিনিসটা। তো এই এটাকে বলা হচ্ছে নতিবিন্দু, ঠিক আছে, এটাকে হচ্ছে নতিবিন্দু। ফাইনালি এখানে কমে আবার ফের বাড়তে থাকা যে এই জায়গাটা, এরপর সে মানে সহ্য সীমার বাইরে চলে গেছে, অসহভার বা অসহপীড়ন যেটা, সেখান থেকে এরপর সে ছিঁড়ে পড়ে যাচ্ছে আর কি। তো সে বিটা হচ্ছে অসহভার নির্দেশ করছে, ঠিক আছে। এটা একটু ভালো করে গ্রাফটা করবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন, একটি গোলককে যখন একটি 1 কিলোমিটার গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়, তখন তার আয়তন 0.01% কমে যায়। গোলকের উপাদানের আয়তন বিকৃতি গুণাঙ্কের মান নির্ণয় করো, দেওয়া আছে সমুদ্রের জলের ঘনত্ব এত। আচ্ছা, আয়তন বিকৃতি গুণাঙ্কের মান দেখো 11 অথবা সি। এখানে আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে হচ্ছে কে, কাপ্পা সমান আয়তন প্রেসার মানে এফ বাই আলফা মানে পীড়ন, ঠিক আছে, পীড়ন বাই ডেল ভি বাই ভি, অর্থাৎ আয়তন, এখানে লিখতে পারছি একটু, পীড়ন বাই আয়তন বিকৃতি, অ্যাকচুয়ালি এটাই সংক্ষিপ্ত ফর্মুলা। তো পি মানে হচ্ছে রো জি এইচ, আর ডেল ভি বাই ভি এটা দিয়েছে 0.0, আচ্ছা 0.1%। তাহলে রো সমুদ্রের জলের ঘনত্ব 1 × 10⁻³ মানটা দিয়ে দিচ্ছে। জি এর মান জানি 9.8, আর এইচ এর মান যে গভীরতা 1 কিলোমিটার, এইচ মানে 1 কিমি, ঠিক আছে, মানে হচ্ছে 10⁻³ মিটার, এসআইতে করে নেবে। তাহলে 10⁻³ মানে 1000 মিটার ডিভাইডেড বাই 0.01 বাই পার্সেন্টেজ মানে 100 বাই 100, এগুলো একটু ক্যালকুলেট করে মান চলে আসবে। তার মানে লিখছি একটু, 10⁻³ 9.8 10⁻³, নিচেই পড়ে থাকছে 1 × 10⁻⁻4, তাহলে এটা আসছে দেখো 10⁻6 9.8 10⁻4 9.8 10⁻10, ঠিক আছে, এত। তো এটা কাপ্পার একক মানে হচ্ছে চাপের একক, পি এর একক যেটা হয়, কারণ ডেল ভি বাই ভি এর কোনো একক হয় না, তার মানে এটা আসবে নিউটন পার মিটার স্কয়ার, এসআই ইউনিট হবে নিউটন পার মিটার স্কয়ার। ওকে, উত্তরটা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে উত্তর। নেক্সট পরের কোশ্চেন, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লেখো। ল্যাপ্লাস এই সূত্রে কেন ও কি ধরনের সংশোধন করেন? 12 লাস্টের কোশ্চেন, ঠিক আছে। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র তিনি বলছেন যে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, এই যে রাশিমানটা হয় কে বাই রো, কে এর মানটা হয় শুধু পি এর সাথে সমানুপাতিক, অর্থাৎ
পি বাই রো এই মানটার সাথে সমানুপাতিক। কিন্তু পরে ল্যাপ্লাস এখানে যে এই মানটা যেটা আসছে নিউটন এটা গণনা করেছিলেন সেটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়ার সাহায্যে, ঠিক আছে। আর ল্যাপ্লাস দেখলে যে না এই যে শব্দ আমরা যখন যাচ্ছে মানে বায়ুর মধ্যে যখন শব্দ ছুটছে এত দ্রুত হয়, দ্রুত প্রক্রিয়া মানে সেটা রুদ্ধতাপীয় হয়, অর্থাৎ তাপটা আদান প্রদান হওয়ার সুযোগ পায় না, মানে তাপটা প্রায় স্থির থাকে। তো সেক্ষেত্রে ল্যাপ্লাস দেখা যায় যে না এটা রুদ্ধতাপের প্রক্রিয়া। আর এটা সংশোধনের প্রয়োজন এই কারণে এই মানগুলো যদি বসানো হয় একটা এসটিপিতে বায়ুর চাপ ঘনত্ব সব বসিয়ে এই মানটা প্রায় আসে 280 মিটার পার সেকেন্ড, যেটা পরীক্ষালব্ধ মান 332 মিটার পার সেকেন্ড থেকে অনেক বেশি, এই অনেক কম, ঠিক আছে। যে কারণে সূত্রটাকে নেওয়া যাচ্ছে না, বোঝা গেল। অর্থাৎ পরীক্ষালব্ধ মানের থেকে শব্দের বেগের যে রাশিমালাটা এসে অনেক কম, যে কারণে নেওয়া যাচ্ছে না। উল্টো দিকে ল্যাপ্লাস এই সংশোধনটা করে দেখলেন যে না এটা গামার উপর ডিপেন্ড করে, অর্থাৎ ভি সমান এটা ল্যাপ্লাস বা ল্যাপ্লাসও বলে। তিনি দেখলেন যে রুট ওভার অফ গামা পি বাই রো এর সাথে সমান। এই মানটাতে গামার মান 1.67 এর সব ধরে এই মানটা ক্যালকুলেট করে দেখা যায় প্রায় 331.2 মিটার পার সেকেন্ড, যেই মানটা প্রায় 332 এর কাছাকাছি। তো সেই থেকে এই মানটা গণনা হলো। আচ্ছা এই গণনাটা মনে হয় লিখতে দিয়েছে, এখানে বলেছে কি ধরনের সংশোধন করে, তাহলে গণনাটা একটু করে দেখায়, ঠিক আছে। তো গণনাটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, ওকে, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আর সমউষ্ণ প্রক্রিয়া শুধু পিভি সমান কনস্ট্যান্ট, রুদ্ধতাপীয়, ঠিক আছে। ল্যাপ্লাস যেটা সংশোধন করলেন, তাহলে ডিআইএফএফ ডেরিভেটিভ করে দাও। এখানে ডেরিভেটিভ করে দিলে কি হয়, তাহলে পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা -1 ইন্টু ডিভি প্লাস পি এর জন্য হবে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান 0। এটাকে ভি টু দি পাওয়ার গামা কাটিয়ে দাও, তাহলে পি ইন্টু গামা ইন্টু ডিভি বাই ভি, একটা ভি টু দি পাওয়ার গামা কাটিয়ে দিচ্ছি, সমান মাইনাস ডিপি। তাহলে এখান থেকে লিখতে পারি গামা পি সমান মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি। এই মানটাই হচ্ছে আমাদের ওই আয়তন বিকৃতি গুণাঙ্ক কাপ্পা, ঠিক আছে। তাহলে কাপ্পা সমান হচ্ছে গামা পি। তো এখানে যে বেগের রাশিমালা ভি সমান ছিল কে বাই রো, তাহলে এখানে লেখো গামা পি বাই রো। এটা ল্যাপ্লাস কারেকশন করেছিলেন, ঠিক আছে, আর কিছু না। নেক্সট পরের কোশ্চেন কি দিয়েছে, অক্সিজেন ও নাইট্রোজেনের ঘনত্বের অনুপাত 16:14। কোন উষ্ণতায় অক্সিজেন গ্যাসের শব্দের বেগ 140 ডিগ্রি সেলসিয়াসের নাইট্রোজেনের বেগের সমান হবে? 12 বি। দেখো বেগের যে রাশিমালা এখানে ল্যাপ্লাসের যে সূত্রটা গামা পি ল্যাপ্লাসের সূত্র, ঠিক আছে। গামা পি বাই রো আমাদের শব্দের যে বেগের রাশিমালা, তাহলে এখানে দেখো গামা পি রো মানে হচ্ছে এম বাই ভি, তো রুট ওভার অফ গামা পি ভি বাই এম, ঠিক আছে। এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোই হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস, এটা উভয় দ্বিপরমাণুক, তাহলে উভয়ের জন্য গামার মানটা একই হবে, ওকে, অর্থাৎ গামাটা একই হবে। যদি এক পরমাণু আলাদা একটা কিছু হতো তখন গামাটা চেঞ্জ হতো। পরে কে থাকছে, তো আমাদের চেঞ্জ হচ্ছে দেখো এমটা, আর লাগছে আমাদের টেম্পারেচার, পিভি মানে হচ্ছে 8টি, তাহলে রুট ওভার অফ গামা 8টি বাই এম, ওকে। তাহলে এখান থেকে লিখছি ভি সমান রুট ওভার অফ গামা 8টি বাই এম, তাহলে ভি অক্সিজেন বাই ভি নাইট্রোজেন গ্যাসের যে শব্দের বেগের অনুপাত। ভি অক্সিজেনের জন্য লিখবো গামা অক্সিজেন আর নাইট্রোজেন, গামা অক্সিজেন একই অ্যাকচুয়ালি, আর টি অক্সিজেন, ওকে, বাই এম অক্সিজেন ডিভাইডেড বাই রুট ওভার অফ গামা নাইট্রোজেন, এন মানে নাইট্রোজেন, আর টি নাইট্রোজেন বাই এম নাইট্রোজেন। এটা একটু ক্যালকুলেট, গামা এই যে এটা কেটে যাবে কারণ দুটোর মান একই অ্যাকচুয়ালি, আরটা কেটে যাচ্ছে, তাহলে পরে কে থাকছে রুট অফ ভিতরে টি অক্সিজেন বাই টি নাইট্রোজেন ইন্টু এম নাইট্রোজেন বাই এম অক্সিজেন। আচ্ছা একটু বসিয়ে দাও। আচ্ছা নাইট্রোজেনের ক্ষেত্রে টি এনটা দিয়ে দিচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে লাখো টি ওটা বার করতে হবে, টি নাইট্রোজেন মানে 140, এটা কেলভিনে করে নেবে, ঠিক আছে। টি নাইট্রোজেন এটা হচ্ছে 140 প্লাস 273 413 কেলভিন, যেটাই ঘনত্বের অনুপাত রো রো অক্সিজেন বাই রো নাইট্রোজেন মানে হচ্ছে এম অক্সিজেন বাই এম নাইট্রোজেন, কারণ আয়তনটা এখানে একই বলছে। তাহলে সেক্ষেত্রে এম নাইট্রোজেন মানে হচ্ছে 14/16, তাহলে এখান থেকে ভি0 বাই ভিএন সমান হবে বলেছে, তাহলে এটা ভি0 আর এর যে অনুপাত এটা সমান হবে, তাহলে এক হবে, তাহলে এটাও ভি অক্সিজেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো টি0 বাই এটা হবে 413 ইন্টু 14/16 সমান 1, এখান থেকে টি অক্সিজেন টি0 না টি অক্সিজেন 16/14 ইন্টু 413, এটা ক্যালকুলেট করলে কত আসছে দেখো, এই মানটা আসছে 472 কেলভিন, তার মানে হচ্ছে 472 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, 199 ডিগ্রি সেলসিয়াস এরকম আসছে দেখো, ওকে। কোন উষ্ণতায় অক্সিজেন গ্যাসের শব্দের বেগ, তো কোন উষ্ণতা মানে অক্সিজেনের উষ্ণতা টিও, এটাই বোঝানো হয়েছে, ওকে ওকে। তো তোমরা একটু দেখে শুনে লিখে নাও, ঠিক আছে, আমি একটু সাইড হচ্ছি,
ওকে, একটি বদ্ধ অর্গানলে উৎপন্ন অনুদৈর্ঘ্য স্থানীয় তরঙ্গের সমীকরণ ওয়াইটা দেওয়া আছে, এক্স ওয়াই এর সেকেন্ডারি কথা প্রাথমিক তরঙ্গের বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য পরপর অবস্থিত দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব উপাংশ তরঙ্গগুলির সমীকরণ। এটা হলো স্থানীয় তরঙ্গের সমীকরণ। এখানে কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি এই টাইপের কোনো রাশিমালা নাই বলে, ঠিক আছে, আমরা এক কাজ করি, এইটা কোন দুটো সমীকরণ থেকে এসছে সেটা ভেঙে নিই। এখানে যে সমীকরণটা হয় এ টু সাইন এ কস বি, এই ফর্মুলা সমান সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এই ফর্মুলাতে ভেঙে নাও। তাহলে টু আকারে নিয়ে এসো, টু ইন্টু, আচ্ছা থ্রিটা বাইরে করে নিচ্ছি, টু সাইন অফ 2 পাই এক্স বাই 6 ইন্টু কস 160 পাই টি, আচ্ছা আর কিছু নাই এটা। তাহলে এটাকে ভেঙে নাও, 3 ইন্টু সাইন অফ, এটার জন্য আসবে এটা সাইন অফ এ প্লাস বি, এটা প্লাস এটা, তাহলে 2 পাই এক্স বাই 6 প্লাস 160 পাই টি, ঠিক আছে, প্লাস 3, এই 3টা সবার জন্য গুণ হয়ে যাচ্ছে, সাইন অফ আর একবার মাইনাস 2 পাই এক্স বাই 6 মাইনাস এটা কত হচ্ছে 160 পাই টি, এটা হচ্ছে আমাদের y1 প্লাস y2, মানে যে দুটো এটা হচ্ছে y, ঠিক আছে। অর্থাৎ যে প্রাথমিক তরঙ্গ দুটো উপরিপাতিত হয়েছিল তাদের জন্য যে মাধ্যমে কণার যে বিস্তার তার যে রাশিমালা দুটো, সেটা একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ওকে, তো এখানে কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি এই আকারে নাই বলে এটা একটা স্থানীয় তরঙ্গ, কিন্তু এখানে দেখো কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি রয়েছে। তাহলে তুলনা করো, প্রথম যে কোনো একটা y1 সমান কি পাচ্ছি 3 সাইন 2 পাই এক্স বাই 6 প্লাস 160 পাই টি, এটাকে তুলনা করো এ সাইন কে এক্স প্লাস ওমেগা টি, এই সমীকরণের সাথে তুলনা করো। তাহলে কি আসছে দেখো, কেটা মানে হচ্ছে এইটার সাথে কে কে তুলনা করো, তাহলে কে মানে হচ্ছে 2 পাই বাই 6, ওমেগা মানে হচ্ছে 160 পাই, আর বিস্তার এ মানে হচ্ছে 3 মিটার, ঠিক আছে। এখানে মিটারে প্রকাশ করেছে, উত্তরটা একটু ভুল হয়েছে, সেন্টিমিটারে আছে, ওখানে উত্তরটা ভুল আছে একটু। প্রথম উত্তরটা হচ্ছে প্রাথমিক তরঙ্গের বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্য, তো খেয়াল করো বিস্তার, এটা হচ্ছে বিস্তার, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় আমরা কি জানি কে সমান 2 পাই বাই ল্যামডা, কে এর মান কত পেয়েছি 2 পাই বাই 6, তাহলে 2 পাই বাই 6 সমান 2 পাই বাই ল্যামডা, এখান থেকে ল্যামডা ইকুয়াল টু 6 মিটার, তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এর কোশ্চেনগুলো হয়ে গেল, এই দুটোতে একের দাগের কোশ্চেনটা এসে গেছে। নেক্সট বলেছে দুইয়ের দাগেরতে পরপর অবস্থিত দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব, পরপর অবস্থিত দুটি নিষ্পন্দ বিন্দু, ধরো এই একটা তরঙ্গ তৈরি করেছে, এই একটা তরঙ্গ তৈরি করেছে, তো এইখান থেকে পুরো এই মানটা থেকে এইটা পুরোটা হচ্ছে ল্যামডা, এইখান থেকে এতটা, ঠিক আছে। তাহলে নিষ্পন্দ বিন্দু মানে হচ্ছে এই জায়গাটা, এই একটা নিষ্পন্দ বিন্দু, এই একটা যেখানে মানে ম্যাক্সিমাম বিস্তারটা 0 হয়। তো পরপর দুটো মানে এটা আর এটা, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, এখান থেকে λ/2, অর্থাৎ এটা হচ্ছে λ/2, এইখান থেকে এতটা, বুঝতে পেরেছি। তাহলে পরপর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব, দুইয়ের দাগ, পরপর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব, এই মানটা আসছে দেখো λ/2, ল্যামডার মান 6/2 মানে 3 মিটার। এখানে আবারও বলছি উত্তর একটু ভুল আছে, উত্তর সেন্টিমিটারে দিয়েছি, যেহেতু কোশ্চেনে মিটারে আছে সব মিটারে আসবে, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন কি বলেছে, উপাংশ তরঙ্গগুলি সমীকরণ, এই যে সমীকরণ দুটো পেয়েছি, এই একটা সমীকরণ উপাংশ তরঙ্গগুলো, এটা একটা সমীকরণ, আর এই একটা সমীকরণ, মাঝখানে বক্স কে পড়েনি, প্লাস চিহ্নটা বক্স পড়েনি, বুঝতে পারলে, মানে সবাই বক্স চিহ্ন ঘেরা গেছে, শুধু প্লাসটা বক্সে পড়েনি। তাহলে সমীকরণ দুটো পেয়ে গেছে, আমাদের ওইটা অলরেডি আগে বার করে নিয়েছিলাম, তাহলে পুরো কোশ্চেনটা কমপ্লিট। নেক্সট 12 বিয়েরটা, শব্দের ক্ষেত্রে ডবলার কিয়া কাকে বলে। আচ্ছা, এটা একটু মুছছি, তোমরা একবার যদি স্ক্রিনশট নেবে নিয়ে নেবে। এই ডবলার কিয়া ঘটনাটা প্রথম দেখেছিলেন অস্ট্রেলিয়ান ম্যাথমেটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ফিজিসিস্ট, ঠিক আছে, একজন পদার্থবিজ্ঞানী ফিজিসিস্ট। তো উনি প্রথম দেখেছিলেন, যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান অ্যান্ড্রিয়াস ডবলার, তার নাম থেকে এই নামটা আমাদের এসছে আর কি, ক্রিশ্চিয়ান অ্যান্ড্রিয়াস ডবলার, এটা এস নামটা মনে রাখবে, ডবলার নামটা এসছে। তিনি দেখেছিলেন যে আমাদের একটা সহজ ডবলার কি বলছে, যখন মশা ওড়ে না, কানের কাছে যখন মশা আছে মানে কি, যখন কানের কাছে মশাটা আসছে তখন আওয়াজটা খুব জোরালো শুনছি, আবার যখন দূরে চলে যাচ্ছে তখন কম্পাঙ্কটা কম লাগে। তো এই যে ঘটনাটা, অর্থাৎ
এখানে লিখে দিচ্ছি একটু, শ্রোতা ও উৎসের মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকলে, আপেক্ষিক গতি বজায় থাকলে কম্পাঙ্কের যে আপাত, কম্পাঙ্কের মনে রাখবে, কম্পাঙ্কের আপাত যে চেঞ্জ, আপাত পরিবর্তন, আবারও বলছি এটা আপাত, পুরোপুরি নয় কিন্তু, মানে অ্যাকচুয়াল পরিবর্তন হয় না। দেখে মনে হয় যে যখন কাছে আসে, যেমন ট্রেন যখন কাছে আস্তে আস্তে হুইসেল দেয় তখন মনে হয় যে কম্পাঙ্কটা বাড়ছে, আস্তে যখন পেরিয়ে চলে যায় তখন মনে হয় যে কম্পাঙ্কটা কমছে। এই যে ঘটনাটা আপাত বলা যায়, প্রকৃত অর্থে কিন্তু অ্যাকচুয়ালি কমে যায় না। যে মশাটা কানে এলো মানে তার ডানার যে গুনগুন শব্দটা সেটা জোর হয়েছে তারপর পেরিয়ে গেছে মানে মশার আওয়াজ বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু নয়। আওয়াজ চলছে, আমাদের কান থেকে সরে গেছে বলে তখন আওয়াজটা কম দেখাচ্ছে। ঠিক আছে, মুখ পুরো শুকিয়ে গেছে, শীতকালের সময় বুঝতেই পারছো, ঠোঁট শুকিয়ে গেছে, কেমন অবস্থা লাগছে আমি জানি না। যাই হোক, তোমরা ফিজিক্স বোঝো, আমাকে দেখে কোনো লাভ নেই। তাই আমি যদি একটু কালোও দেখাই আলোর জন্য, আমি নিজেকে কালো করে রেখেছি আলোর জন্য। ঠিক আছে, বোর্ডটা যেন ভালো দেখা যায়, তোমাদের জন্য সুবিধা হয়, আমি সবসময় সেটা চেষ্টা করছি। আচ্ছা, তো এই যে আপাত পরিবর্তন, এই ঘটনাটা কি বলা হচ্ছে? ডবলার কিয়া। ওকে, এটা একটু ভালো করে ম্যাথগুলো খুব ভালো করে কষবে, চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর জন্য, একটি খোলা অর্গানলের দ্বারা উৎপন্ন সুর একটি বদ্ধ অর্গানলের দ্বারা উৎপন্ন সুরের চেয়ে অধিক শ্রুতিমধুর হয় কেন? তার কারণটা হচ্ছে সিটা, সিয়ের দাগ, এটা বিয়ের দাগ ছিল, যে খোলা নলের যে উপসুরগুলো আসে, ঠিক আছে, মানে মূল সুরের কম্পাঙ্কের তার সাথে কি হয়, খোলা নলের ক্ষেত্রে যুগ্ম গুণিতক অর্থাৎ 2p। ওকে, অন্যদিকে বদ্ধ নলে যেটা আছে, বদ্ধ নলে সেটা যে উপসুরগুলো আছে সেটা মূল সুরের কম্পাঙ্কের অযুগ্ম গুণিতক, মানে 2p + 1। তো এর মানে কি দাঁড়াচ্ছে, পি এর মান তুমি 0 1 2 3 যাই বসো, প্রত্যেকটা মান এখানে আসতে থাকবে, কিন্তু এখানে পি এর মান সব আসবে না, অযুগ্মগুলো আসবে, বাকি যুগ্মগুলো আসবে না। যে কারণে খোলা নলেতে সমস্ত উপসর্গগুলো পায় কিন্তু বদ্ধ নলে সবগুলো পায় না, অর্থাৎ কম্পাঙ্কের সংখ্যাটা এখানে কমে যাচ্ছে। যে কারণে এখানে কম্পাঙ্ক কমে যাওয়ার জন্য, মানে উপসর্গগুলো কমে যাওয়ার জন্য, সেক্ষেত্রে খোলা নলের শব্দটার তুলনায় বদ্ধ নলের শব্দটা অতটা শ্রুতিমধুর হয় না। ঠিক আছে, এটা একটু থিওরিটিক্যাল কোশ্চেন, পারবে, আরামসে পারবে। এরপর তোমাদের এইভাবে ভিডিও আসতে থাকবে। আপাতত এই তো নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মনে হয় 12 তারিখ থেকে পরীক্ষা তোমাদের সম্ভবত। তো এখন ভিডিও আসতে হবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, একটু যদি তোমাদের ক্ষেত্রে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের পরের ভিডিও ঠিক টাইম মতো পাওয়ার জন্য। কারণ আমাদের এখানে অর্থাৎ দুটো সেমিস্টার এখন চলছে, সেমিস্টার 4 আর সেমিস্টার 2। ঠিক আছে, এই দুটো ভিডিও আসবে, যখনই এগুলো শেষ হবে পরের বছরের ভিডিও আবার পাবে। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের তো আবার ক্লাস 12 বাকি আছে এখনো। তো তোমাদেরকে আমরা সবসময় তোমাদের সাথেই থাকবো, এবং তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না, যারা এই ধরনের পরীক্ষার জন্য, অর্থাৎ তোমাদের মতো এইচএস পরীক্ষার্থী এখনো স্ট্রাগল করছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটি লাইক দাও, কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তোমার মতামত, কোন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। এরপরে আমাদের আবার 12 এর ভিডিও আসবে, মানে সেমিস্টার 4, তারপর আবার তোমাদের ভিডিও আসবে, এইভাবে অল্টারনেটলি আসবে আর কি, একটা সেমিস্টার 4, একটা সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 2, এইভাবে আসতে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।